প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। জিডি সেন্টারের পক্ষ থেকে আয়োজিত ম্যাথ অন 75 সামিট আমরা কিছুক্ষণের মধ্যে শুরু করতে যাচ্ছি। আজকে দর্শক দেখে আমাদের ভালোই লাগছে যে এখনই আমাদের দর্শক প্রায় পুরো হয়ে গেছে। তো আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু করব আমাদের সামিট। এখানে যারা উপস্থিত আছেন আমি মনে করি আমাদের সবাই 170 চেস করতে চাই, নাকি? আর সেই আশায় আমরা মনে করি আমাদের সামান্য জ্ঞান থেকে আপনাদের হয়তো কিছু একটা সাহায্য করতে পারবো। আপনাদের চলার পথে একটু সাহায্য করতে পেরে আমরা নিজেদেরকে ধন্যবাদ করছি। সবচেয়ে বেশি ধন্যবাদ জানাচ্ছি জিআরই সেন্টারকে, যে তারা তাদের নিজস্ব টাকা পয়সা খরচ করে আমাদের এইখানে আপনাদের সামনে কথা বলার সুযোগ করে দিয়েছে, আপনাদেরকে জানার সুযোগ করে দিয়েছে। আমাদের আসলে মূল টার্গেটটা হচ্ছে রিসেন্ট আমি একটা স্ট্যাটিস্টিক দেখি, স্ট্যাটিস্টিকটা হচ্ছে এটা। হ্যালো, প্রথমে সবাইকে আমার পক্ষ থেকে নমস্কার। আমি সাজু সাহা, রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি থেকে সিএসসি থেকে পাস করেছি। রিসেন্টলি আমি জিআরই এক্সাম দিয়েছিলাম, সেখানে কোয়ান্টে আমার স্কোর ছিল 170 আউট অফ 170। আসলে এই সেমিনারের মেইন ছিল 170 চেজার। মিন্স আমরা যারা কোয়ান্টে 170 পেতে চাই তাদের কিছু গাইডলাইন্স। আসলে গাইডলাইন্স দেওয়ার মতো কিছু নেই, সবাই জানে যে কি আসে, কিরকম আসে, কিভাবে করতে হয়। কিন্তু যেটা মেইন সেটা হলো ইন্টেনশন। 170 পাওয়ার জন্য সবচেয়ে বেশি দরকার আমার মনে হয় ইচ্ছা। একজন মানুষ আমরা অনেক সময় দেখি যে পরীক্ষার হলে এই প্রশ্নটা ছেড়ে দিয়ে আসলাম, ওই প্রশ্নটা ছেড়ে দিয়ে আসলাম, কেন? 1 মাস 2 মাস আমাদের কাছে কিছু মনে হয় না। কিন্তু 170 পেতে হলে আমাদের ওই ছেড়ে দেওয়ার প্রবণতাটা আর ইচ্ছাটা রাখতে হবে যে আমরা পারবো। আমরা ইচ্ছা করলেই আমরা 170 পেতে পারি। এই উদাহরণগুলো দাঁড় করানোর জন্য জিআরই সেন্টার এই যে সেমিনারের আয়োজন। অবশ্যই জিআরই সেন্টারকে ধন্যবাদ জানানো হচ্ছে ফার্স্টে, যে তারা এরকম একটা জিনিস আয়োজন করছে, তারা কিছু দৃষ্টান্ত আপনাদের সামনে স্থাপন করতে পারছে। ফার্স্টে 170 পাইতে হলে আমার কাছে মনে হয় 4টা জিনিস গুরুত্বপূর্ণ। ফার্স্ট অফ অল প্র্যাকটিস না থাকলে আমরা আসলে কোনো সময় কোনো কিছুতে 10% মার্ক পাওয়া সম্ভব না। প্র্যাকটিস গুলো এরকম হইতে হবে যে আমি যেভাবে করলাম আরেকজন যেভাবে করলো তার মধ্যে পার্থক্যটা কি, কিভাবে পার্থক্যটা ঘটছে। আমার নিয়ম ভুল, ওর নিয়ম ঠিক, এরকম না করে বা শর্ট ট্রিক্স মনে রাখার জন্য সূত্র মনে না রেখে ব্রড ভাবে করাটাই আমার কাছে শ্রেয় মনে হয়েছে। আমি অঙ্কগুলো বড় করে এলাবোরেট ভাবে করতে চেষ্টা করতাম, কারণ আমার কাছে মনে হইতো শর্ট ভাবে যদি আমি করি মনে হচ্ছে ভুল হচ্ছে। এটা আমার টেকনিক। আমি সবাইকে বলবো না যে এটা টেকনিক ফলো করতে, সবাইকে বলবো যে শর্ট টেকনিক যেগুলো আছে, যেগুলো শর্ট টেকনিক ইউজ হয় রেগুলারলি, ওইগুলো ইউজ করতে। সেকেন্ড, আমার কাছে মনে হয়েছে যে ইন্টেনশন, যেটা আমি ফার্স্টেই বললাম যে আমার ইন্টেনশনটা ছিল অনেক বেশি, যে হ্যাঁ আমি 170 পাবো। আমি জিআরই সেন্টারে যখন ফার্স্ট যাই বা ফার্স্ট যে সময় জিআরই দেওয়ার কথা চিন্তা করি, তখন আমি মনে করতাম যে 170 থেকে 165 পাইলেই এনাফ, আর বাকিটা ইংলিশে কাভার করব। কিন্তু যখন আমি কিছু মানুষের সাথে জিআরই সেন্টারে গিয়ে কথা বলছি, তারা বলছে যে কেন 165, কেন 170 নয়, কেন আমরা 170 চেস করবো না? 170 পাওয়াটা তেমন কোনো ডিফিকাল্ট না, কারণ যে 165 পায় সে সবই জানে যে 170 পায় তার থেকে, বা প্রায় সমানই জানে। এমন কোনো ফ্যাক্টর কাজ করে না যে 165 থেকে 170 এর মধ্যে তার ব্রেন অনেক ভালো, তার ব্রেন অনেক শার্প, এরকম কিছু না। কিছু শর্ট টেকনিক বা কিছু ইন্টেনশনের কারণে বা ওই জায়গার পরিবেশের কারণে যে খাপ খায় দিতে পারে তার রেজাল্টটাই ভালো হয়। থার্ড হবে রোল মডেল। কাউকে আমার রোল মডেল হিসেবে নিতে হবে, যে ও পারছে আমি পারবো, ও করে আমি করবো, এরকম। যেমন আমার ক্ষেত্রে এটা ছিল সরোজ ভাই, অনেকে হয়তো চিনবেন, জিআরই সেন্টারের ফ্যাকাল্টি মেম্বার ছিলেন সরোজ চক্রবর্তী। উনি এখন ইউনিভার্সিটি অফ টলেডোতে আছেন। উনি আমার মেন্টর ছিলেন। তা আমি ওনার কাছ থেকে শিখছি কিভাবে ইচ্ছাটা জায়গায় তুলতে হয়। 170 পাওয়ার জন্য কি ইচ্ছা আমার দরকার, কি করলে আমি পাবো। আমি ওনার কর্ডিয়ালি ধন্যবাদ জানাতে চাই যে ওনার কারণে আমি এই জায়গায়, কারণ আমার টার্গেট ছিল ফার্স্ট 165, সেই জায়গা থেকে 170 পর্যন্ত নেওয়ার জন্য ওনার অবদান সবচেয়ে বেশি। এবং উনি
আমাকে আসলে সবচেয়ে বেশি গাইডলাইন দিয়েছে। আমি ওনার সাথে কথা বলে অনেক কিছু জানতে পারছি। লাস্ট ছিল আমার বলবো যে লাখ অনেক কিছু, যেমন আমার কোয়ান্টে 3টা সেকশন ছিল, এটা অনেক কিছু 170 পাওয়ার জন্য। যার 2টা সেকশন আসবে তার থেকে যার 3টা সেকশন আসবে তার পসিবিলিটি বেশি 170 পাওয়ার। কারণ একটা এক্সপেরিমেন্টাল সেকশন আছে, ওইটাতে অনেক কিছু ভ্যারি করে। আমরা যে বলি এক্সপেরিমেন্টাল সেকশনটা শুধুই খাও, মানে ওরা শুধু রিসার্চের জন্য নিচ্ছে তা না। আমার কাছে মনে হয়েছে যে এক্সপেরিমেন্টাল সেকশনটা অনেক কিছু ভ্যারি করে। যেমন কিছু হার্ড প্রবলেম থাকে যেগুলোতে এক্সট্রা মার্কিং হয়তো বা ওরা করে, আমি জানি না যদিও এক্সট্রা মার্কিং হয়তো বা করে। দেন আসলে এখানে বলার মতো বা এখানে 10 মিনিটে বা 20 মিনিট আপনাদের টিপস দিয়ে আমি সবকিছু বুঝিয়ে দিতে পারবো না যে কি করতে হয় বা কি করা লাগে। এটা সবাই জানে। অথবা যদি কেউ কিছু জানার থাকলে জেনারেল সেন্টারের কিছু ওয়েবসাইট আছে, ওইখানে ট্রিক্স ছিল। আলাদা কোনো ট্রিক্স নাই যে 170 পাইতে হবে, খালি ইচ্ছাটা দরকার। কিভাবে পাইতে হবে এটার থেকে বড় কথা হলো আমার কাছে ইচ্ছা। আপনি কি পাচ্ছেন, কেন পাচ্ছেন, করছেন কি, ওইটার যদি সবাই ইন্টেনশনাল থাকে তাহলে আমার মনে হয় 170 চেজ করা সম্ভব। এবং অনেকেই করছে। এখন আপনাদের সামনে কিছু দৃষ্টান্ত আছে যে ওরা 170 চেজ করছে। আমি এখানে দেখাবো যে ডেসিমাল ফ্র্যাকশন আর পার্সেন্টেজ, এই টপিকটা আমার কাছে কিছুটা মনে হয়েছিল যে হার্ড, এবং তাড়াতাড়ি করার ক্ষেত্রে এই জায়গাটায় আমরা সবচেয়ে বেশি ভুল করি। ওরা আমাদের কিছু শর্ট ভুল ধরে নিছে যে আমরা এই টাইপের ভুল করতে পারি, আমরা এই টাইপের ভুল করি। এগুলোর জন্য এই রিসার্চ সেকশন আসলে শুধু যে ডেসিমাল পার্সেন্টেজ থেকে অঙ্ক আসবে তা না, আসে অনেক কিছু ফ্যাক্টর মিলে এবং সবগুলো কম্বাইন। ওরা দেখে যে আমরা কোন জায়গাগুলোতে সিলি মিস্টেকগুলো করি এবং তার উপর বেস করে পরবর্তী পরীক্ষাগুলো করে। সবচেয়ে ভুল আমরা বেশি করি যে পার্সেন্টেজে x% of y and y% of x, এইটার কম্পেয়ার আমি মিনিমাম 10 থেকে 12টা কম্পেয়ার আমি দেখছি, এটা আসছে। এবং 4-5 বার রিয়েল ম্যাথে আমি দেখছি যে এটা আসছে। এটা সলভ করার জন্য আমি যে টেকনিকটা ইউজ করছিলাম সেটা হলো x আর y না ধরে আমি যে কোনো একটা সংখ্যা ধরে নিয়েছি 100 or 200। যেমন x এর মান 100, y এর মান 200 ধরে যদি আমি দুইটার মান বের করি তাহলে ইজিলি আমি একটা কিছু সলভ করে ফেলতে পারি যে দুইটা কি রকম। x এর মান 100 ধরলে y এর মান 200 ধরলে এটা সেম আসতেছে। এবং এই সিলি মিস্টেকটা ওরা আমার এক্সামে দুইবার দিছে, একবার মেবি এক্সপেরিমেন্টাল সেকশন, একবার মেইন কোয়ান্টগুলোতে আমি দুইবার পাইছি। তার মানে বোঝা গেল যে আগে যারা পরীক্ষা দিছে, আগে যারা করছে তারা এই টপিকসে একটু দুর্বল ছিল অথবা রিসার্চ সেকশনে এই টপিকটা বেশি ভুল করছে। তাই আমার কাছে মনে হচ্ছে যে পার্সেন্টেজে এই সিলি মিস্টেকটা সবচেয়ে বেশি করে। এবার ফ্র্যাকশন ওরা যা করে ওরা হলো কম্পেয়ারতে সবচেয়ে বেশি কম্পেয়ার আসে কি জন্য, কারণ a বাই b বড় আর c বাই d বড়। এই জিনিসটা এটা আসলে জেরি সেন্টারের ওয়েবসাইটেও আছে এবং সরজ ভাই আমাকে এই জিনিসটা শিখেছে। এর আগে আমি কি করতাম কি উপরে নিচে একটা কিছু গুণ কইরা তারপরে এটা দেখতাম যে ওইটা সমান হয় কিনা, কিন্তু তারপরে যে সরজ ভাই দেখালো যে দুইটা যদি আমরা ক্রস গুণন করি, ক্রস গুণন কিন্তু আমরা সবাই করছি, দুইটা যদি আমরা ক্রস গুণন করি যেমন a এর সাথে d এবং c এর সাথে b, তাহলে ক্রস গুণন করলে যেই পাশ বড় ওইটাই আসলে ভগ্নাংশের আকার ওইটাই বড় ছিল। এই টেকনিকটা জানার কারণে আমার জিআরই মেইন পরীক্ষা মিনিমাম 1 মিনিট থেকে 1.5 মিনিট সময় বেঁচে গিয়েছিল, কারণ আমার একটা কম্পেয়ার ছিল 4টা না 5টা ভগ্নাংশের একটা কম্পেয়ার ছিল। তো কম্পেয়ারের কারণে আমি আসলে সময় বাঁচাইতে পারছি, যেটা বলবো আমি। জিআরই সেন্টার মানে জিআরই মেইন পরীক্ষায় এই ওয়ার্ড স্পিড কাউন্টিং এটা থেকে আমার সবচেয়ে কম আসছে কোশ্চেন, এবং বলতে গেলে রিসার্চ সেকশন ছাড়া আসেই না। রিসার্চ সেকশন আমি বুঝতে পারছিলাম কারণ ওই রিসার্চ সেকশনটা আমি 18টা কোশ্চেন आंसर করতে করতে 35 মিনিট চলে গেছে। লাস্টের 30 সেকেন্ডের মধ্যে আমি দুইটা কোশ্চেন মোটামুটি জানা হিসেবে आंसर দিতে হইছে। এই কারণে বুঝলাম যে এটা সবচেয়ে কঠিন ছিল। পরবর্তী সেটটা ছিল আরো সহজ, একদম সহজ, পরের সেটটা ছিল আরেকটু কঠিন।
আর রেটস থেকে আমার অঙ্ক তেমন আসে নাই, এবং আমি দেখছি যে রিয়াল ম্যাথও খুব কম আসে। এটার ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে চার্ট করে নিলে সবচেয়ে ভালো হয়। চার্টটা কিরকম, যে আমরা যদি রেট, টাইম এন্ড ডিস্টেন্স তিনটা কলাম করি, তাইলে প্রত্যেকটা রেটসের অঙ্কগুলো আবার কম্বাইন্ড আসে। 3টা 4টা 5 জন বা 2 থেকে 3 জনের রেটস মিলায়ে ওই অঙ্কগুলো সলভ করতে হয়। সেক্ষেত্রে আমি যদি একটা টেবিল বানাই, ওই একটা টেবিলে আমি 3 থেকে 4 জনের এফিসিয়েন্সিটা হিসাব করতে পারতেছি। ফলে অঙ্কগুলো করার সময় আমি চেঞ্জ করা লাগতেছে না, বা সময় কম লাগতেছে, লেখা কম লাগতেছে। যেটাতে জিআরই পরীক্ষার সময় মেইন জিনিসটা হলো টাইম। টাইমের মধ্যে কেউ 20টা করতে পারলে ওইটাই হলো। সবাই কিন্তু 20টা 40 মিনিট বা 50 মিনিট সময় দিলে যে কোনো অঙ্কই সবাই পারবে আমার বিশ্বাস। কিন্তু ওই 35 মিনিটে করা, 35 মিনিট শুধু 35 মিনিট না, আরো অনেক ফ্যাক্টর কাজ করে দেবে। আমার মনে হয় যে 30 মিনিটের মধ্যে করতে হয়। যেটা বাসায় আপনি 30 মিনিটে করতে পারবেন, ওইটা ওই জায়গায় 35 মিনিটে গিয়েও পারা যায়। আমি নিজেই সলভ করছিলাম যে 20টা 20 মিনিট 22 মিনিটে, কিন্তু ওই জায়গায় তারপরে গিয়ে আমি 18টা সলভ করতে হয়েছে 35 মিনিটে, আর 30 সেকেন্ড ছিল, তারা বড় করে 2টা করতে হয়েছে। এই বেস্ট টাইম ওয়ার্কের অঙ্কগুলো আসলে আমরা যদি চার্ট প্রয়োগ করি, তাহলে আমার জন্য অনেক, মানে সবার জন্য অনেক সুবিধা হয় এবং সময় কনজিউম। এইখানে 1 মিনিট সময় বাঁচানো অনেক কিছু, 1 মিনিট সময় বাঁচানো মানে একটা মার্ক বাঁচানো। প্রফিট লসের অঙ্কগুলো আসলে আমরা এইতে যেগুলো করে আসছি ওই টাইপের অঙ্কই আসে, এর বেশি অঙ্ক আসে না, মানে কঠিন অঙ্কগুলো ওরা আসে না। কারণ প্রফিট লসের অঙ্কগুলো ওরা অনেক বড় লিখতে হয়, এজন্য ওরা, আমি দেখছি যদিও একটু কম আসে প্রফিট লসের অঙ্কগুলো। কারণ এখানে একটাই ট্রিক্স বেশি ওরা প্রয়োগ করে, যেটা হলো ফার্স্টে একটা জিনিসের দাম ওরা ইনক্রিজ করে, দেন ডিক্রিজ করে, ওই ভ্যালু থেকে ইনক্রিজ করা ভ্যালু থেকে ডিক্রিজ করে। তখন আমাদের ক্ষেত্রে স্বাভাবিকভাবে মাথায় কাজ করে যে আরে 20% বাড়ছে, তারপর 5% আমার বাড়ছে, তারপরে টোটাল 25% বাড়ছে। ওরা এই সিলি মিস্টেকগুলো আমাদের করতে চায়। এবং এই অঙ্ক, মানে এই টাইপের একটা ম্যাথও আসছিল আমার, যে কারণে আমি দেখলাম যে এই প্রফিট লস থেকে এটা অনেক ইফেক্টিভ হওয়া উচিত। কারণ এই ভুলগুলো আমরা করি, আমিও করছি, প্র্যাকটিসেশন আমি করি, আমার এই ভুলটা বেশি হতো। কারণ আমি ধরে নিতাম, আমি আগে চিন্তা করতাম যে এটা রেজাল্ট মনে হয় এটা, তারপরে কাজ করতাম। কিন্তু এই ভুলটা আসলে আমি ফার্স্টে করতাম খুব, প্র্যাকটিস করতে করতে চিন্তা করলাম যে এটা তো করা ঠিক হচ্ছে না। পরে আমি অ্যান্সারগুলো আগে গাইকে নিতাম, তারপরে অ্যান্সার করতাম। সেক্ষেত্রে মনে হতো যে এটা ক্লিন দা ব্যাংকের মতো কাজ করে, যে আমার অ্যান্সারটা লাগবে, শুধু কত আছে কি আছে নিচে আমি যদি দেখি আমি ধরে নিতাম যে আরে এটা রেজাল্ট মনে হয় এর কাছাকাছি, এটা রেজাল্ট মনে হয় ওর কাছাকাছি। তো সেই ক্ষেত্রে আমার ভুল হইতো বেশি। আমি সবাই এই প্র্যাকটিসটা অবলম্বন করতে যার যেরকম সুবিধা, কারণ আমি অ্যান্সারগুলো ঢাইকা নিতাম মাল্টিপল চয়েসে, তাইলে আমার কাছে মনে হতো যে রেজাল্ট নাই, আমার নিজে বের করে নিতে হবে একটা রেজাল্ট। এই ক্ষেত্রে আমরা ফার্স্টে আমি যে করতাম 100তে বাড়ায়া তারপরে কমানোর ট্রাই করতাম, মানে আমার তো একটু এলাবোরেট প্রসেস, কিছু শর্ট টেকনিক হয়তো বা আছে, কিন্তু আমার এলাবোরেট জিনিসটা ভালো লাগতো, কারণ এতে ভুল হওয়ার চান্স একটু কম। কারণ ওরা অনেক ট্রিকি কেস জানে, অনেক কথার মারতেছে ধরা খাওয়াইতে, মনে হইতেছে এটার সাথে এটা যোগ করলেই হয়ে যায়, কিন্তু আসলে এটা ঘুরে যেতে পারে। যদি ভাগ ভাগ করে আমরা অঙ্কগুলো করি, তাহলে আমার কাছে ওর ট্রিকি কেসটা ওই সময় ধরা পড়ে। এমনি যদি শর্ট টেকনিকে করতে যাই, তখন মনে হয় যে ট্রিকি কেসটা মাথায় আসে, হ্যাঁ এই সূত্র পালাই না হয়ে গেল এরকম। কিন্তু আমরা যদি আলাদা আলাদা ভাবে করি, যে টিকেটের প্রাইস ইনক্রিজ 20%, মানে 100তে 20, 120, তারপরে ইনক্রিজ দেন 5%, 120 এর 5% তারপর যোগ হবে। এটা কিন্তু অনেক সহজ হচ্ছে। এটার সাথে যদি আমরা আবার এরকম শর্ট টেকনিকগুলো ইউজ করতে যাই, তখন ওই মুখে মুখে করা যাবে না, খাতায় লিখতে হবে, সময় কনজিউম হবে। আমরা যদি এলাবোরেট ভাবে করি, তাহলে আমরা অনেক কিছু মুখে মুখে করতে পারবো। আর আমি অবশ্যই সবাইকে বলবো যে গুণগুলা সবাই মুখে মুখে করার চেষ্টা করো, কারণ ওই জায়গায় ক্যালকুলেটর ইউজ করা মানে আপনার 10 থেকে 20 সেকেন্ড শুধু শুধু নষ্ট। 10-20 সেকেন্ড অনেক দাম, 20টা অঙ্কে 20 সেকেন্ড মানে অনেক কিছু। সবাই যদি মুখে মুখে আমরা নামটাগুলো মনে না থাকে আমার, তাহলে কিন্তু আমরা বুঝে যাবো যে এর সাথে গুণ করলে এত তাড়াতাড়ি করে ফেলতে পারবো। ওইটা খাতায় করা, দেন যদি খাতায় না হয় তারপরে আমরা ক্যালকুলেটর চার্জ করা,
এটা খুব সময় সাপেক্ষ ব্যাপার আমার কাছে মনে হয়েছে। মিক্সার ও কয়েল প্রবলেম, এইখানে মিক্সচারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি ওইটাই করবো ইলাবোরেট করে করা। যেমন এখানে বলছে যে 500 মিলি সলিউশন ইজ 20% অ্যালকোহল। আমি যদি এরকম করি যে অ্যালকোহল কতটুকু আছে 500 ml 20% কত হলো 100 মিলি আর 400 মিলি। দেন কোনটা অ্যাড করতে কও ওই জায়গাটা যোগ করে দিলাম আবার ওইটার নিচে। সেই ক্ষেত্রে কিন্তু অঙ্কটা আমার সহজ হচ্ছে এবং আমি মুখে মুখে করতে পারতেছি, স্পেশালটা তাড়াতাড়ি আসবে আপনার, আপনি স্যাটিসফ্যাকশনটা খুব তাড়াতাড়ি পাবেন। এজন্যই আমি বলবো যে সবাইকে যে মুখে মুখে করার ট্রাই করেন, গুণ হোক, ভাগ হোক, যোগ হোক, বিয়োগ হোক, ক্যালকুলেটর ছাড়ার প্রবণতাটা। ক্যালকুলেটর লাগলে আপনার মনে করতে হবে যে ওই মধ্যে আপনার 1 মিনিটের বেশি সময় লাগতেছে। যে অঙ্ক আমি পারবো, যে অঙ্ক আমি ফার্স্টে বুঝবো, ওই অঙ্কে আমি 1 মিনিটের বেশি কোনো সময় দেবো না। কারণ 35 মিনিট মনে হচ্ছে যে 1.5 মিনিটের অনেক বেশি, কিন্তু আরো অনেক কিছু আছে। ডাটা ইন্টারপ্রিটেশন আপনার সময় খাবে, অন্য কিছুতে সময় খাবে, কিন্তু ফার্স্ট আমি যে ম্যাথটা ধরবো ওই ম্যাথটা বা যেটা আমি পারবো, আমি শিওর যে এই টাইপের ম্যাথ আমি করছি, এটা হিসাবের জন্যই হোক বা অন্য কোনো কারণেই হোক, আমি 1 মিনিটের বেশি সময় দেবো না, 1 মিনিটের কম দেবো। যত কম দিতে পারবো তত আমি সেভ করতে পারবো সময় আমার। আচ্ছা, আজকে আমার ছিল এই পর্যন্তই। যদি কোনো ভুল হয়ে থাকে বা ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই আশায় আমি আমার বক্তব্য শেষ করছি। আমার নাম আশরাফ, আমি এবার ত্রিপুরি বোর্ড থেকে গ্রাজুয়েট করলাম কিছুদিন আগে। এই 3 দিন হলো আসলে আমি জিআরই দিলাম। সো খুবই রিসেন্ট এক্সপিরিয়েন্স আমার খুবই সিম্পল একটা এক্সপিরিয়েন্স। সো এমন হতে পারে আমি যেভাবে করছি এটা অনেকে এভাবে নাও হতে পারে। সো ফার্স্ট আমার এক্সপিরিয়েন্সের ব্যাপারটা বলি। আমি আসলে পড়াশোনা করছি অক্টোবরের ফার্স্ট উইক থেকে। সরাসরি পরীক্ষা ছিল আমার। তো আমাদের আসলে যে থিসিস তারপর এক্সাম শেষ হতে সেপ্টেম্বরের মাঝামাঝি বা 20 তারিখ মতো গেছে। এরপরে ঈদ ছিল, ঈদের পরে আসলে অক্টোবরের ফার্স্ট উইক থেকে পড়া শুরু করছি। তো আসলে পড়া শুরু করলেও আসলে আমি ফরম্যাটটা দেখছি আরো আগে, যখন রেজিস্ট্রেশন করলাম তখনই ফরম্যাটটা দেখছি। তো দেখে মনে হয়েছে যে আসলে আমরা টপিক যেগুলো আমাকে টপিকগুলো আমি একটু পরে আসবো, একটু এক্সপিরিয়েন্স আর একটু বলি, টপিকগুলো নিয়ে একটু বলবো পরে। তো আমি তখনই আসলে যখন ইয়েটা দেখছি তখন দেখছি যে টপিকগুলো সেগুলো আসলে আমরা সেই 9-10 থেকে বা আগে থেকে বিশেষ করে আমরা সায়েন্সে পড়ছি, টপিকগুলো মোটামুটি ফ্যামিলিয়ার। এবং কোশ্চেন প্যাটার্ন দেখলাম যে খুব যে বড় বড় ফর্মুলা বা বড় বড় অনেকগুলো স্টেপ ওরকম কিছু না আসলে। কিছু ওদের একটা প্যাটার্ন আছে, ওদের একটা স্টাইল আছে, জিআরই স্টাইল, ওই স্টাইলটা আর কি বোঝার ট্রাই করছি। তো আমার কাছে মনে হয়েছে যে ফার্স্ট স্টেপটা মনে হয়েছে যে কনসেপ্টটা ক্লিয়ার করা। প্রতি যে টপিকগুলো আছে টপিকগুলোতে কনসেপ্টগুলো ক্লিয়ার করাটা বেশি ইম্পর্টেন্ট। কি কি ফর্মুলা আসলে ইয়ে হয়, আর কনসেপ্ট ক্লিয়ার করা একবারে যা আছে গুগলে সার্চ দিয়ে তা না আসলে, ওই রিলেটেড একটা যে কোনো বই, সেটা অনেকগুলো ফাইভের বই হতে পারে, অথবা যেমন আমি ইউজ করছি আসলে প্রিন্সটন রিভিউ একটা ফাইল থেকে নামাইছিলাম আর কি একটা গ্রুপে। তো ওইটাই দেখছি আর কি, ওখানে ওটার এক্সপ্লেনেশনগুলো আমার ভালো লাগছে আর কি মোটামুটি। তো ওটা আমি দেখছি। আর তো আমি আসলে মেনলি ওই অক্টোবরের শুরু থেকে ওই প্রিন্সটন রিভিউ যেটা ওটা আর কি কোশ্চেন কিছু ড্রিল আছে ওখানে, কিছু ড্রিল আছে ওগুলো আর কি বেশিরভাগ অনেকগুলো ইজি, আবার কিছু আছে মিডিয়ামগুলো মোটামুটি পাওয়া যায়, কিছু চ্যালেঞ্জিং আছে, ওগুলো একটু টাইম নিয়ে দেখছি আর কি আসলে কি আছে এখানে। তো মোটামুটি ওটা 80% মতো করছি আর কি। তো পরে বেশি টাইম পাই না, ইচ্ছা ছিল 5LB তো শুনছিলাম যে লাস্টের দিকে একটু কঠিন, ওগুলো দেখার ইচ্ছা ছিল। তো কয়েকটা দেখছি, পরে টাইম আর পাইনি। তো এটা আর কি। আর এখানে আর কি এক্সপিরিয়েন্স আমার এটাই আসলে। আর আমার স্কোর আসছে 170। তো প্রিপারেশন বলতে গেলে 3 উইক। আর আমার ক্ষেত্রে আমি মনে করি যে ইনস্ট্যান্ট রিভিউটা মিলে আসলে দেখছি। আর আমার ক্ষেত্রে তার আগে যেটা ক্যাপ্টেন হিসেবে কাজ করছে সেটা আমার মনে হচ্ছে আসলে টিউশনি করানোটা। আমি আসলে 1 থেকে অ্যাডমিশন টেস্ট করাই। তো ওখানে আসলে টপিক যেগুলো বললাম, এটা 9-10 টপিকগুলো মোটামুটি দেখবে, ফাংশন বা ওই যে প্রবাবিলিটি, পারমিউটেশন কম্বিনেশন, যেগুলো আসলে একটু ট্রিকি মনে হতে পারে, এগুলো একটু টাফ করে অনেক সময়। তো এগুলো আসলে যদি স্টুডেন্ট পড়ায় বা টিউশনি করানোটা আসলে খুব ইয়ে মনে হয়েছে। তো এই জন্য আসলে প্যাটার্ন দেখে আমি ডিসিশন নিচ্ছি লাস্ট 3 সপ্তাহ পরীক্ষার আগে 3 সপ্তাহ জাস্ট একটু একটা বই দেখলেই হবে। আমার মনে হয়েছে যে এটা সবার ক্ষেত্রে সেটা 3 সপ্তাহ না হবে 3 মাস হতে পারে, এটা ডিপেন্ড করে। বাট আমার কাছে এটা মনে হয়েছে আর কি। তো
মানে তখনই আর কি ওই রেজিস্ট্রেশন করার পরেই আমি মানে ইয়ে করলাম, আর আমি আসলে পড়ানোর পর থেকে টিউশন ছেড়ে দিয়েছিলাম, মানে ভাবছিলাম করাবো না। তো পরে এই ফর্মেট দেখে আমার মনে হয়েছে এটার 1 নম্বর প্রিপারেশন আসলে টিউশনই করানো, বিশেষ করে বইয়ের অ্যাডমিশন টিউশনগুলো। তো তারপর আমি এই প্রিপারেশনের জন্য দুটো টিউশন একটা দুটো স্টুডেন্টকে পড়েছি। তো ওদের কাছে যে প্রবাবিলিটি, পারমিটেশন কম্বিনেশন বা ইয়ারকিটিকের ব্যাপারগুলো বা জিওমেট্রিক ইয়েগুলো, এই সার্কেল বা ইলিপস বা এই লাইন এটসেট্রা, এগুলো আরও কিন্তু আরো টাফ। তোমার অ্যাডমিশন অনেক কিছু আরও তো কঠিন বড় বড় অঙ্ক আরও চিন্তা করতে হয় বেশি আসলে। তো জিআরইটার ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে যে চিন্তা কম, ফর্মুলাও কম বা স্টেপও একটা দুটাই একটা ঠিক থাকে। তো যখন ওই মানে টিউশন করা থেকে যখন তুমি ওই জিনিসগুলো ব্রেন স্ট্রমিং হবে বা তুমি যখন কোশ্চেন ফেস করবে স্টুডেন্টের কাছ থেকে, তখন কিন্তু তোমার ওই অ্যান্সার করার বা কোশ্চেন ফেস করার কনফিডেন্সটা বাড়বে। তো আমার কাছে এটা খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে আর কি, ওই কনফিডেন্সটা খুব জরুরি। তো এই কনসেপ্ট ক্লিয়ার করা মেনলি এগুলো, কনসেপ্ট ক্লিয়ার করা, তারপর মানে স্টুডেন্ট পড়ানো ইয়ে থাকলে খুব ভালো। এটা হচ্ছে যে মানে আমার কাছে মনে হয়েছে আমার কাছে ফ্যাক্টর হিসেবে কাজ করছে এটাই মোটামুটি। আর এখানে কিছু টপিক আছে আমি এখানে আসলে তেমন কিছু না, আমি জাস্ট টপিকগুলো এখানে লেখা, মানে কি কি আসলে অলরেডি তোমার জানা হতো সবাই। জেনারেল অ্যালজেব্রা, তারপর এক্সপোনেন্টস, এই টপিকগুলো আমি বললাম যে যারা সায়েন্সে আছি মোটামুটি 7, 8 থেকে বা মানে 9, 10 থেকে এগুলো সব দেখতেছি আমরা। যেমন অ্যালজেব্রার মধ্যে কি আসে, অ্যালজেব্রার মধ্যে কিছুই না, যোগ বিয়োগ গুণ থাকে। তো আমার কাছে একটা জিনিস মনে হয়েছে যে ওই যোগ বিয়োগ গুণ ভাগ ঠিক আছে, অ্যালজেব্রিক ব্যাপারটা ওগুলো সবাই পারবো, বাট মানে চ্যালেঞ্জিং ব্যাপারটা বা ভুল হওয়ার জায়গাগুলো হচ্ছে যে কম্পেয়ার থাকে কিছু 8-10 তোমরা জানো, ওই কম্পেয়ারিং দিয়ে একটু কমপ্লিট চিন্তা করতে হয়, মানে দুই পাশে কম্পেয়ার করতে হয়। সাপোজ ধরো এক্স থেকে বলা আছে ইন্টিজার মানে কি হতে পারে, প্লাস মাইনাস বা জিরো হতে পারে। তো এই তিনটা জিনিস চিন্তা করতে হবে দুই পাশে। কেউ শুধু প্লাস নিয়ে চিন্তা করে, তাড়াহুড়া করে প্লাস নিয়ে চিন্তা করে মনে হলো না এটা মনে হয় ইয়ে, বা আমার সময় লিমিট 8-10টা যে কম্পেয়ার থাকে, এই কম্পেয়ারে আর কি মানে এই জিনিসই যোগ দিয়ে গুণ থাকে, যদি যোগ দিয়ে গুণ থাকে আমরা সবাই মতো করছি, বাট একটু কমপ্লিট চিন্তা করতে হবে আর কি। মানে তোমরা একটা যেন বাদ না যায়, মাইনাস চিন্তা করতে হবে, প্লাস চিন্তা করতে হবে, যদি ফ্র্যাকশন থাকে, যদি বলা থাকে একটা নাম্বার থাকে মানে কেন ওখানে ফ্র্যাকশনও চিন্তা করতে হবে, প্লাসও চিন্তা করতে হবে, মাইনাসও চিন্তা করতে হবে। ঠিক আছে, কোশ্চেন টাফ হবে মানে আসলে এইটাই একটু কমপ্লিট চিন্তাটা বেশি করা লাগে কারেক্ট অ্যান্সার করার জন্য। এইটাই আর সিম্পল আসলে বেশি চিন্তা করা লাগে না, শুধু একটা ইন্টিজার বসে দেখিগুলো আছে অনেকগুলো আছে এরকম। এটাই তো আমার কাছে এটা মনে হয়েছে। আর তারপরে এক্সপোনেন্ট ইকুয়েশন, এক্সপোনেন্ট আসলে ই টু দি পাওয়ার বলতে মানে সূচকের যে যোগ বিয়োগ গুণ ভাগ আমরা অনেক সেই 5 থেকেই আছে, জাস্ট ওগুলোই এমন কিছু না, হয়তো একটু ট্রিকি থাকতে পারে, মানে পাওয়ারটা একটু বড় থাকতে পারে। ঠিক আছে, পাওয়ারটা বড় থাকলে কিছুই না আসলে। আর আরেকটা তো একটু বলে রাখি যে মানে জিআরই প্রতিটা অ্যান্সারে কিন্তু এমন না যে 3-4 লাইন বা 3-4 লাইন একটু ঠিক আছে, বাট খুব বড় হবে, অনেকগুলো স্টেপ আছে, ওরকম কিন্তু কিছু না, সব অ্যান্সার কিন্তু সঠিক হবে, এটা ফার্স্টে মনে করতে হবে। যদি দেখেই মনে হয় যে এটা মনে অনেক বড় হবে, সেটা ভুল, এটা একটা ছোট একটা ওয়ে আছে। এটা অনেকটা ওই যে ওই কোচিংয়ে বা ইঞ্জিনিয়ারিং কোচিংয়ে বা ফ্রি অ্যাডমিশন টেস্টে ওইটাই বের আর কি, যে অ্যাপিয়ারেন্সটা একটু ডিফিকাল্ট মনে হতে পারে, বাট জিনিসটা একটু আরেকবার চিন্তা করতে হবে আর কি। এটাই তো যদি এরকম থাকে 60 পর ধরো 90, এটার ইউনিট ডিজিট কি হবে এটা আর কি। তো ওটা জাস্ট প্যাটার্নটা খেয়াল বুঝতে হবে আর কি, 60 কি 2 কি 3 কি 4 কি দেখা যায় একটা প্যাটার্ন চলে আসছে। এটাই মানে এটা একটা এক্সাম্পল, জাস্ট ওই এরকম 1 থেকে 9 পর্যন্ত এই প্যাটার্ন আমি বলছিল মুখস্থ করতে হবে, আমি মুখস্থ করার পক্ষে না, মানে যেগুলো মনে রাখতে হবে কিছু এরকম কিছু না, মাথার প্রেশার নিয়ে লাভ নেই, জাস্ট প্যাটার্নটা খেয়াল রাখবে। আমি ওই মানে এরকম আসলে বড় পাওয়ার আসলে আমাকে ছোট পাওয়ার দিয়ে চিন্তা করতে হবে, ছোট পাওয়ার দিয়ে ভেঙে দিয়ে আমি প্যাটার্নটা ধরে ফেলতে পারবো, তখন এটা মানে ইজিলি পারা যাবে। এটা একটা ব্যাপার, এক্সপোনেনশিয়ালে মানে এগুলো হতে পারে আর কি। আর এমনি যোগ বিয়োগ গুণ ভাগগুলোই, সূচকের যোগ বিয়োগ গুণ ভাগ তেমন কিছু না, ওইগুলো আমার সময় হ্যাঁ সিলিমিস্টিক হয়, সিলিমিস্টিক মানে এটা একটা বড় সবাই প্রবলেম হয়, এই যোগ বিয়োগ গুণ ভাগে যদি ভুল হয়ে যায় আর কি। তো এগুলো একটু এবার করতে হবে, এটা আবার পরে প্র্যাকটিস করে আসবে। তো প্র্যাকটিস করলে কনফিডেন্সটা পাবো। তো আমার যে কনফিডেন্স একটু কম ছিল, কারণ আমি প্র্যাকটিসও কম করছি আসলে, ওই যে বললাম যে খালি প্রিন্সটন অফার ভিউ দেখছি আর টিউশন ইনফর্ম এটাই কনফিডেন্স ছিল। তো এটাই আর কি, ওই প্র্যাকটিস করে কনফিডেন্সটা পাই, এরপরে এই ভুলগুলো কম হবে। আচ্ছা, এরপরে আছে কি কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক ইকুয়েশন একই ব্যাপার, একই ইকুয়েশন মানে তারপরে বা আমরা আরও যারা সায়েন্সে পড়ছি বা ইলেভেন আরও অনেক বেশি পড়ছি, আসলে আরও অনেক কিছু পড়ছি তাই না, ওই যে এক্স এর ভ্যালু কিভাবে বের করে, ওগুলো কিন্তু কিছুই না, ওরকম তেমন কিছু আসবে না, কিছু মনে রাখতে হবে না। এরকম কোয়াড্রেটিক ইকুয়েশন থাকবে, যেটা করতে হবে আসলে ওই জিনিসটাই আবার মানে প্রবলেমটা মিলে হতে হবে কম্পেয়ারে, ভুল হওয়ার চান্স। তুমি যদি জানো দুটা এরকম এক্সপ্রেশন দেওয়া আছে, কোনটা বড় হবে কোনটা ছোট হবে, বা এদের রিলেশন এবিসিডি সেটা জানো বা বের করা যাবে কিনা, তো ওগুলো একটু ঠান্ডা মাথা চিন্তা করতে হবে আর কি। এইটাই অনেক সময় যে আবার কোয়াড্রেটিক থাকে, বা বলে সাপোজ মিনিমাম ভ্যালু কত হবে,
এটা মিনিমাম কত হতে পারে যে হোল স্কোয়ারে ভাঙা নিয়ে প্লাস আকারে বা মাইনাস আকারে লিখে দেওয়া যাবে মিনিমাম কত হবে, তাই না? এইটাই কিছু আর কি, মানে খুব বড় কিছু না, হচ্ছে বেশি তোমরা যারা সায়েন্সে পড়ছো বা মানে এগুলো টপিকগুলো পড়া আছে ম্যাথটাতে আরো অনেক বড় বড় আর কঠিন মতো আমরা করছি আসলে। আর একটা ব্যাপার হচ্ছে কনসেপ্টের ব্যাপারে ফার্স্টে বলছি, ফার্স্ট হচ্ছে কনসেপ্ট। তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে এটা কি বলে যে আমরা হয়তো অনেক অঙ্ক করি, দুইটা অনেক অঙ্ক করছি, তো অঙ্ক শুধু 4টা অনুশীলনীতে হয়তো করছি, অনেক আমরা যে আগের যে থিওরি কিছু থাকে না, থিওরি বা ওই যে অঙ্কের থিওরি যেটা হয়তো কম করা হয়, ওই কিছু বোর্ডে আসছে, এই বোর্ডে আসছে, সেই বোর্ডে আসছে, ওগুলো কিছু করে দিতাম। তো এটা যদি থিওরিগুলো একটু কম দেখা থাকে, আমরা থিওরিগুলো একটু দেখে নিও হালকা, মানে এই জিআই তো দেখবা, বাট মেইন বইয়ের ওগুলো যদি মনে না আমার এখানে সাপোজ আমার কোয়ালিফিকেশন একটু মানে সমস্যা আছে, তাহলে মেইন বইয়ে মানে ইন্টারের বইয়ে বা যে বই হবে একটু দেখে আসলে জিনিসটা কি ছিল। খুব বেশি একটা আমরা জাস্ট একটু ফ্যামিলিয়ার হওয়া, ওটা তো অনেকে দেখা হয় না, শুধু ওই বোর্ড মানে কমন আসে কিছুগুলো করা হয়ে গেছে। তো এটা অনেক কিছু হইতে পারে, হতো ইঞ্জিনিয়ার বললাম। আচ্ছা, তো কোয়ালিফিকেশন ওই ওটাই অ্যাজ মতন আর কি, যে কম্পেয়ারে প্রবলেম হতে পারে। এমনি আমার যেটা মনে হয়েছে যে মানে অঙ্ক মানে অ্যান্সার বের করা বা অপশনে যদি যেটা আসে ওইটা মানে খুব টাফ হয় না আসলে। আমার কাছে মনে হচ্ছে মানে আমরা এলিজিবল হওয়ার কোর্স ওই কম্পেয়ারে যে ভুল হয় আর কি, দুই একটা ভুল হয়ে যেতে পারে বা এরকম ওই ইয়েটা, সেটা খেয়াল রাখবো। আর হচ্ছে ফাংশনে হয়েছে আসলে সবচেয়ে ছোট ব্যাপার মনে হচ্ছে আমার কাছে ফাংশনে আমরা আরো একটা অনেক কিছু ভিতরে থাকতে পারে, সেই ডোমেইন রেঞ্জ অনেক কিছু বের করছে, তাই না? ওগুলো কিছুই না আসলে, জাস্ট একটা সিম্পল ফাংশনে দেওয়া থাকবে। বেশিরভাগ কিছু যে ফক ডক করছে না ওরা ইয়েতে করছে, ওগুলো একটা ফাংশন একটা ফাংশন থাকবে, ফাংশনটা ডিফাইন করা থাকবে, এইটা পারে ওই ভ্যালুগুলো বের করতে হবে, সিম্পলি যোগ বিয়োগ, ঠিক আছে? একটা x+1 আছে, এইটা আবার আছে আর একটা ধরো x² + 1 এর মধ্যে, এরকম দুই পাশে কম্পেয়ার করা লাগবে বা অ্যান্সার বের করা লাগবে, এটা কম্পেয়ারে থাকে বেশি। সো এটাই জাস্ট ওইটা একটু ফাস্ট করতে হবে। এগুলো মানে এগুলো আসলে বোনাস নাকি বলা যায়, যে এগুলো তোমাকে জাস্ট যোগ বিয়োগ দুটো তাড়াতাড়ি করে ঠিক আছে বসে দিতে হবে, এটা চ্যালেঞ্জিং আর কই না, ওই জায়গাটা ভুল করো না, এটাই ঠিক আছে, এটা চ্যালেঞ্জ হওয়ার কথা না। আর নিউটন আছে, নিউটন কিন্তু অনেকে ভুল করে অনেক সময়, ওই মাইনাস প্লাসের কিছু ব্যাপার থাকে, ওইখানেও তেমন কোনো থিওরি নেই, একটা ওই সেই ছোটবেলা থেকে আমরা করতেছি ইনইকুয়ালিটি। সো খুব থিওরিটিক্যাল তেমন কিছু না, জাস্ট একটু ট্রিকি যে কোশ্চেনগুলো হতে পারে ওগুলো একটু প্র্যাকটিস করো। মানে ওই মানে পুরো টপিকগুলো আসলে সিমিলার, মানে তোমার মানে ওই কম্পেয়ার বা এগুলো একটু প্র্যাকটিসটা বেশি লাগে, মানে করলে কনফিডেন্স পাবা, এই ইয়েগুলো হবে না, একটু কমপ্লিট চিন্তাটা করো তাহলেই হবে। আর একটা কি সিরিজ, আচ্ছা সিরিজে তো আমরা মানে অনেক সিরিজ পড়ছি, অনেক ওগুলো কিছু না, বিভিন্ন আসলে যে মানে সিরিজ আর কি, মানে একটা প্যাটার্ন থাকে না সিরিজে, ওই টাইপের সিরিজ আর কি। আমার একটা মনে আসলে এরকম যে ওই মানে ফার্স্ট টার্ম দেওয়া আছে আর ইভেন্টটা ডিফাইন করা আছে আর কি, এরকম থাকতে পারে আর কি। ফার্স্ট টার্ম দেওয়া ইভেন্ট দাও, তার মানে ইভেন্ট দেওয়া মানে তুমি পুরো সিরিজটা জানো আসলে, ওই সিরিজটা মানে নিজের মতো 3-4টা করে নিবা, তারপরে ওখানে যা কোশ্চেন আসে যে সিরিজটা যেরকম আসে, আমার আমারটা আসলে এরকম 5 - 5 5 - 5 এরকম একটা, ওইটার 99তম টার্ম কি হবে, 100তম টার্ম কি হবে, এইটাই কোশ্চেন। সো মানে জিনিসটা এরকমই, মানে জাস্ট 30 সেকেন্ড ব্যাক মিনিটে চিন্তা করার বিষয়, বাকি একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। এগুলো যখন ভুল না হয় তাহলে এটা প্র্যাকটিস হবে, তুমি সিরিজটাও বুঝতে পারছো কি, বা যে 99তম টার্ম কি হবে ওটা তারা করতে দেয় ভুল করে ফেলা, 5 না মাইনাসটা, ঠিক আছে? এগুলো খুব সিরিয়াস মিস্টেক, সিরিয়াস হয়। আর এমনিতে যে খুব এমন সিরিজের অঙ্ক দিবে বুঝবো না, ওটা হওয়ার কথা, মানে তুমি যদি একটু দেখে যাও হওয়ার কথা না আর কি, ঠিক আছে? এগুলো চ্যালেঞ্জিং হওয়ার কথা না। তো এই মোটামুটি সিরিজের ব্যাপারটা, এই সিরিজের আর সিরিজের আমি কম কোশ্চেন ফেস করছি, মানে বকে বা ইয়েতেও মানে এত বেশি কোশ্চেন না সিরিজ থেকে, মানে অ্যালজেব্রিক এক্সপ্রেশন করবে যে ইনইকুয়ালিটি বা এগুলো তো কেমন না আলাদা আলাদা, এগুলো কিন্তু কম্পোজিট জায়গায় আসতে পারে, মানে একই অঙ্কের মধ্যে ইনইকুয়ালিটি, তারপর কোয়াড্রেটিক, এক্সপোনেনশিয়াল, এগুলো একই অঙ্কের মধ্যে কিন্তু দুই পাশে এরকম থাকতে পারে, ঠিক আছে? তোমাকে যেটা করতে হবে ওগুলো মানে ম্যানিপুলেশনগুলো বা মানে ইয়েগুলো ওয়ার্কারগুলো ক্লিয়ার থাকতে হবে। আর কমপ্লিট চিন্তা, এটা খুব ইম্পর্টেন্ট, বারে বারে বলছি কমপ্লিট চিন্তা, মানে একটা কিছু বাদ না যায়, তাই ওই যে ভুল মানে তুমি ইয়াতে আসবে আর কি, এটা করো। তো মোটামুটি অ্যালজেব্রা টপিক এগুলোই। পারমিটেশন কম্বিনেশন যেটা বলছিলাম যে তিনটা ছিল পারমিটেশন কম্বিনেশন, অনেক কঠিন কঠিন অঙ্ক করছি আমরা আসলে, মানে বোর্ডেও যে যা করছি অনেক কঠিন, আমরা তো তিনটা তাই না, যে এনপিআর, এনসিআর আর এনটু দি পাওয়ার আর, প্রায়তে কিছু নাই, যা আসবে এটা দিয়ে হবে কিছু একটা, তাই না? তো যেটা হয়েছে যে হ্যাঁ আমরা অনেক কঠিন অঙ্ক করছি, যে কেস টেস ভাগ করা বা অনেক কঠিন করছি, ওগুলো কিছুই না আসলে, ঠিক আছে? আমার কাছে মনে হচ্ছে যে কি না, যদি বলে কতভাবে অ্যারেঞ্জ করা যেতে পারে, অ্যারেঞ্জ মানে ওদের মধ্যে আবার ইয়ে হতে পারে, তখন এনপিআর তো মানে এনপিআর কখন, এনসিআর কখন, এগুলো ধরাটা একটা বড় ফ্যাক্টর, ঠিক আছে? আপনাকে তো বুঝবা, এটা অন্তত থেকে বুঝবা কতভাবে হইতে পারে, কয়জন হইতে পারে এনপিআর, এনসিআর, এই জায়গাটা এনটু দি পাওয়ার যাবে, যদি রিপিট হয় এটাও খেয়াল রাখতে হবে। তো এই তিনটা ফর্মুলার ডিফারেন্সটা খুব ভালো মতো খেয়াল রাখা, আমার কথা হচ্ছে এটা। অঙ্ক খুব কম
বেশি দেখো কম দেখো সেরকম ব্যাপার, বাট মানে দুইটা ফর্মুলার ডিফারেন্সটা কঠিন বড় অঙ্ক না তো মানে হ্যাঁ। তবে ওই ফাইভের আমি দেখছি আমি যদি সলভ বিষয়টা করি নেই মানে ওই লাস্টের দিকে ওদের মানে 80টা বা 90টা থাকে প্রতি ইয়েতে আপনার সাথে সবাই দেখছেন মানে ওখানে লাস্টের দিকে আমাদের কি কোনো ইয়ে থেকেও দেখতে পারেন, ইনস্ট্যান্ট থেকেও দেখতে পারেন। এটা হচ্ছে ব্যাপারটা। আর এরপরে কি প্রবাবিলিটি, আচ্ছা প্রবাবিলিটি তো সবাই মোটামুটি করছি। তো ওই অঙ্কই ওই ফর্মুলাই কিছু যে ফর্মুলা আছে মানে বি মনে হয় না আমি কিছু করে অঙ্ক করতে পারি প্রবাবিলিটি ইন্টারে করছি বা ইয়েতে করছি ক্লিনিকে অঙ্ক পারি, তাই আমার মনে হয় থিওরিটাকে একটু দেখে আসা উচিত। খুব ডিটেলস না, আর আসলে প্রবাবিলিটি খুব ডিটেলস থিওরিও নেই, মানে ওই থিওরিটা একটু দেখছি। হ্যাঁ আপনি ভালো আছেন অনেকে, আর আপনাকে যা করতে হবে আসলে যে অ্যাটলিস্ট থাকা মানে আসলে আপনার ওটা ইনভার্টটা বের করতে হবে যে অ্যাটলিস্টটা কজন করতে পারে, কারণ আপনাকে এটা বের করতে হবে কয়জন না করতে পারে, সেটা 1 থেকে মাইনাস করে দিলে অ্যান্সারটা চলে আসবে। এটা একটা খুব মানে মানে কমন অকারেন্স হয় আর কি। অ্যাটলিস্ট দেখা মানে বুঝবেন যে আপনাকে ইয়ে করতে হবে যে ইনভার্টটা বের করতে হবে, কারণ ওই অ্যাটলিস্টের প্রবাবিলিটি আর ওর না হওয়ার প্রবাবিলিটি ইকুয়াল টু প্লাস ইকুয়াল টু 1, এটা খেয়াল রাখবেন। এটা একটা খুব কমন একটা ইয়ে হয়। আর প্রবাবিলিটি আর যে পারমিউটেশন কম্বিনেশনটা আসলে প্রবাবিলিটি অঙ্ক পারমিউটেশন কম্বিনেশন দিয়ে করতে হয় আসলে। ওই স্যাম্পল স্পেস নিচ্ছে উপরে ফেভারেবল ঘটনা ওই মানে ফর্মুলা ওইটাই, সো এটা আসলে জন্য একসাথে করে রিলেটেড আর কি। ঠিক আছে, তো প্রবাবিলিটি ওই যে বললাম যে মানে কনসেপ্ট ক্লিয়ারটা এক নাম্বার বারবার বলতেছি, 100 অঙ্ক করে 1000 অঙ্ক করে ফেলি সেটা ম্যাটার না, বাট ওই কনসেপ্ট একটু ক্লিয়ার হয় তারপরে একটু অঙ্ক গেলে সুবিধা হবে আর কি আমাদের। যেমন কমন মিস্টেকগুলো তো আছে। আর অ্যাকচুয়ালি কাউন্টিংয়ে তো বেশি একটা আসে পাইনি আমি, বা খুব একটা আসতো না। তো মানে কাউন্টিং আসলে কাইন্ড অফ হইতে পারমিউটেশন কম্বিনেশন কতভাবে হইতে পারে কি কাইন্ড অফ এরকম, মানে ওই ফর্মুলা দিয়ে আপনাকে করতে হবে আসলে। তো মানে খুব ডিফারেন্ট কিছু না, মানে বেসিক ফর্মুলা এই প্রবাবিলিটি বা এই পারমিউটেশন কম্বিনেশন এগুলোই, বা আপনার প্র্যাকটিক্যাল কাউন্টিংটাই বা মানে খুব আহামরি কিছু না। এখানে ভুল হওয়ার চান্স এখানে কোশ্চেন অকারেন্স খুব কম আমার মনে হয়েছে। তো এই মোটামুটি মানে মানে টপিকগুলো বা এই পারমিউটেশন কম্বিনেশন টপিকগুলো এগুলোই মানে আমার কাছে মনে হচ্ছে বড় ব্যাপার। আর আমি কিছু আসলে মানে পয়েন্ট বলতে চাইছি যে মনে হবে যেগুলো আপনাদের কাজে লাগতে পারে। অলরেডি আমি কিছু বলে দিয়েছি আসলে, তো যদি কিছু ভাবতে বলে দিই। আচ্ছা প্লাগিনের ব্যাপারটা মানে আপনারা অনেক সময় মনে হবে যে মানে বুঝতেছেন না কি করবেন, কোন কথা আগে বা কি করবেন, বিশেষ কথা রঙ অনেক সময় হতে পারে, কথা রঙ হতে পারে, বেশি যেটা অ্যালজাবরা হতে পারে মানে ওই কি করবো বুঝতেছি না, সেক্ষেত্রে কোনো প্লাগ ইন করবেন, মানে একটা ভ্যালু দিবেন। আমি বলতেছি না যে ভ্যালু শুরু দিয়ে দিবেন, আপনার একটা টাইম লাগে কিন্তু, ঠিক আছে, এটা ডিপেন্ড করবে মানে আপনি মানে যদি সোজা একটা আপনার এখানে ভ্যালু দেওয়ার দরকার নেই, শুধু ভ্যালু দিয়ে টাইম ওয়েস্ট করার দরকার নেই, টাইমটা যদি পড়েন। সো যেটা মনে হবে না একটু মানে বুঝতেছি না একবার কি করবো, তখন প্লাগ ইন করি আমরা, ঠিক আছে। এই বিষয়টা পার্সেন্টের প্রবলেম দূরে হয় বেশি, এই 100 বা ওই যে এলসিএম যায় যেগুলো আর কি, ভাষা বোঝায় যেগুলো ওই ইয়েগুলো আর কি, ওরকম একটা সংখ্যা আমি প্লাগ ইন করবো, ঠিক আছে। এই প্লাগ ইনটা খুব ইম্পর্টেন্ট মনে হচ্ছে আমার কাছে, কারণ আটকায় গেলে সলিউশন একমাত্র প্লাগ ইন। প্লাগ ইন করলেই সেটা ক্লিয়ার হয় আসলে যে মানে পিকচারাইজ হয়ে যাবে না আসলে কোনটা কত পার্সেন্ট কি বা কি, এক্সাম্পল হিসেবে পাওয়া যায় আর কি জিনিসটা, তখন একটু বোঝা হয়। আর আজকে পার্সেন্টের ব্যাপারটা মানে ডাটা ইন্টারপ্রিটেশন বা ওই নট অনলি ডাটা ইন্টারপ্রিটেশন অনেক জায়গায় এই পার্সেন্টটা খুব বেশি লাগে, মানে কত পার্সেন্ট ইনক্রিজ কত পার্সেন্ট ডিক্রিজ, আপনার তো দেখছেন না কোশ্চেন, তাই না? পার্সেন্টের কাজটা খুব বেশি লাগে, মানে বেশিরভাগ লাগে কত পার্সেন্ট কত কমছে বা ডাটা ইন্টারপ্রিটেশনের জন্য। তো এই পার্সেন্টের যদি কারো উইকনেস থাকে সেটা অবশ্যই ক্লিয়ার করে নিলে ভালো হয় আমার মনে হয়। আমি তাই করছিলাম আর কি, পার্সেন্টে দেখছি পার্সেন্টের কাজ বেশি, তো পার্সেন্টটা আলাদা হবে আর কি একটু মানে ওখানে ডিল মানে যতগুলো ছিল সবগুলোই করছিলাম আর কি। আমি আসলে ইনস্ট্যান্ট ডিল যেটা বলছিলাম ওটা সবগুলো ডিল আসলে ভাবে মানে টাইম টাইম করা হয়নি, তো মানে 4টার মধ্যে একটা 2টা করে করছি। তো ওই পার্সেন্টের জন্য 4টা ছিল, মানে 4টাই করছিলাম আর কি। তো এটা মনে হয়েছে যে বেশি লাগছে আর কি পার্সেন্টটা, তো এটাই। আর ধৈর্যের ব্যাপারটা হচ্ছে যে মানে আপনারা মানে জানেন তো সিস্টেম মানে এক্সামের সিস্টেম সম্পর্কে জানেন তো আসলে, মানে একটা এক্সপেরিমেন্টাল থাকে না, ফার্স্টে যদি ম্যাথ আসে তাহলে লাস্টেও ম্যাথ আসবে। সো আমার এটা হচ্ছিল ফার্স্টে ম্যাথ আসছে আর লাস্টেও ম্যাথ। তো লাস্টের 5 নম্বরের ম্যাথে যে মানে ধৈর্যের কারণে কিছু ভুল হওয়ার চান্স থাকে, ঠিক আছে। মানে আমার মনে হচ্ছে হয়তো কেউ পারে আর কি, মানে পারি অঙ্ক পারে যে কনসেন্ট্রেশনটা ফুল দেওয়া যায় না, তাই না? ফার্স্টে যে কনসেন্ট্রেশন থাকে সেটা তো কমে যায়। সো এইটা একটা ম্যাটার থাকে যে আপনি ওই কনসেন্ট্রেশনের কারণে 3-4টা ভুল হয়ে যেতে পারে। আর এখানে কিন্তু আসলে ওই মানে 170 আসলে হ্যাঁ 170 আমি বলবো না যে 170 পাইছিল আমি সব পাই বা সব জানি ব্যাপারটা তা না, কিন্তু আসলে আমি আরেকবার করে দিলে 170 ও ব্যাপারটা আমি কনফিডেন্স নিয়ে বলতে পারি না, তাই না? আমার মানে মোটামুটি টার্গেট ছিল 160 প্লাস পাইলে হবে, তার তো এক্সপেক্টেশন ছিল না। তো
যেটা হচ্ছে যে আসলে ওই ধৈর্যের কারণে কিছু ভুল হওয়ার চান্স থাকে, ঠিক আছে? লাস্ট সেশনে তো ওটা যেন না হয়, 3-4টা ভুল হয়ে গেলে কিন্তু 2-3 কমে যাবে, ঠিক আছে? ওই মানে ধরুন আপনি ফার্স্ট ইয়েতে 20টাই করলেন, বাট পরেরটাতে যে ওই ধৈর্যের কারণে লাস্ট 4-5 মিনিটে আপনার 2-3টা ভুল হয়ে গেল, 4টা ভুল হয়ে গেল, তাহলে কিন্তু মানে খুব তাড়াতাড়ি স্কোর নেমে যাবে। এটা একটা ব্যাপার। তো এই ধৈর্যটা একটু এই জন্য মক টেস্ট দিয়ে আর কি ইয়ে করতে পারেন। তো আমার ওই জায়গায় একটু আর কি কনফিডেন্স কম ছিল, মানে মক টেস্টও কম দিয়েছিলাম, ওই ইয়ে দুটা দিচ্ছি শুধু। তো মানে এই পেশেন্সটা মনে হয়েছিল আমার একটা চ্যালেঞ্জিং মনে হয়েছিল। তো ইনশাল্লাহ হয় নাই আর কি। তো আরেকটা আসলে এক্সামে আরেকটা ব্যাপারে আমার মানে ওই এক্সামে যে একটা সিরিয়াসনেস চলে আসে হয়তো ওই জন্য হয়তো হয় নাই। তো ওইটা হইতে পারে। বাসায় বসে মক টেস্ট দেওয়া মানে আসলে কি বলে যে পরীক্ষা দেওয়া একটু পার্থক্য আছে আমার কাছে, আমার মনে হয়েছে আর কি। মানে ওই সিরিয়াসনেসটা আমার আসে না বাসায় বসে, মাত্র ওখানে যে মাথাটা একটু বেশি কাজ করা হয়েছে। আর একটা নোট রাখা আছে, নোট রাখা হচ্ছে যে ওই মানে যখন যে প্রবলেমটা একটা ফেস করলাম, ভুল হইলো বা ওইটা জিনিস জানলাম, ছোটটা জিনিস বা জানতাম না, একটু ছোট করে বা সোজা করে জানলাম, সেটা একটু নোট রাখলে ভালো হয় আমার মনে হয়। নোট রাখলে হবে কি যে মানে পরে আমি যে আগের দিন বা 2 দিন আগে তবে সফট করে নোটগুলো একটু দেখছি আসলে কি আমার ভুল হয়েছিল আগে বা কি আমি শিখছি বা কি আসলে ডিফারেন্ট জিনিস, একটা কমপ্লিট একটা পিকচার চলে আসে, একটি অভিজ্ঞতার মতো নোটটা হয় হয়তো, ঠিক আছে? এই নোটটা রাখতে পারে। কারণ মানে ওই আমি তো 3 সপ্তাহ বা 3 মাস আগে একটা প্রবলেম বুঝছিল বা ইয়ে সলভ করছিল, সেটা 3 মাস পরে তো না থাকতে পারে, তাই না? এটা আবার ভুল হতে পারে। সেই ভুলটা সেকেন্ড বার হয় খুব এটা দুঃখজনক ব্যাপার। সেই ভুলটা যেন সেকেন্ড টাইম না হয়, এটাই তাদের কাজে দিকে আর কি আমার মনে হয়েছে। আর এটা বলেছে আরেকটা বলেছে কিছু অংশ কথা বন্ধ থাকে বড়, মানে যে ওটা তো বলবে পরে যে ওয়ার্ক বা রেশিও এটা ব্যাপার স্যাপার নিয়ে ওই বড় অঙ্কগুলো যখন থাকে তখন অনেক সময় ফার্স্ট লুকে মানে বোঝাতে না কি করবো বা আসলে কি চাইছে বা কিভাবে আগানো উচিত। সেক্ষেত্রে আমার মনে হয় একটা মানে ইজি অ্যাপ্রোচ হয়েছে যে ইকুয়েশন ফর্ম করে দেবো, এক্স ধরে হ্যাঁ ওই নাম্বার অফ আওয়ার এক্স, তাহলে রেট এত বা এগুলো একটা ধরে ইকুয়েশন ফর্ম করবো। ইকুয়েশন ফর্ম করে একটা লাইন ওর ইকুয়েশনটা লিখলাম, আরেকটা লাইন ওর ইকুয়েশন লিখলাম। ইকুয়েশন লিখে লাস্টে যখন বসে যাবো তখন জিনিসটা একটা পিকচার চলে আসে সামনে। এই অবস্থা আসলে কোশ্চেনও যত করে যাই থাকে আলটিমেটলি ওটা দুটাই সব ইকুয়েশন দাঁড়াবে, ইকুয়েশন সলভ করে আমাকে এক্স ওয়াই বের করতে হবে। কাজ আসলে এটাই, মানে বড় ছোট পার্থক্য খুব একটা মানে এই আর কি। মানে বড় কোশ্চেন হলে একটু ভয় দেখাবে আর কি যে না এখানে হয়তো কিছু আছে। আর একটা হচ্ছে কোশ্চেন ভালোভাবে পড়া। অনেকে তাড়াহুড়া তো থাকে, তাড়াহুড়োর জন্য কোশ্চেন ভুল করে বা একটা জিনিস বাদ চলে যায়। তো এই বিষয়ে আমি যে কম্পেয়ারের সময় বলছিলাম যে কমপ্লিট চিন্তা যদি না করেন, ঠিক আছে? তো ওইটা আর কি মানে ওই কোশ্চেনটা যে একটা কিছু একটা মিস হয়ে যায়, বলছে পার্সেন্ট মানে চেঞ্জ বা পার্সেন্ট ইনক্রিজ আপনি ডিক্রিজ করে ফেলেছেন বা কার সাপেক্ষে একজনের সাপেক্ষে বলছে আরেকজন সাপেক্ষে করে ফেলেছেন, এই ভুলগুলো হওয়ার চান্স থাকে আর কি। সো কোশ্চেনটাই একটু মানে বিশেষ করে একটু মনে হবে যে না চ্যালেঞ্জিং মনে হচ্ছে, সেটা একটু টাইম দেওয়া উচিত। এটাই মানে আর তেমন কিছু নয় আসলে। তো আসলে তো বোর্ড হয়ে গেছিলাম, খুব বোরিং করে বলতেছি। র্যান্ডম আমি এখন প্রিপারেশন নিয়ে আসিনি, র্যান্ডম আমার কাছে যেটা মনে হচ্ছে মানে আমিও মানে 3 দিন আগে আপনাদের ছেড়েছিলাম আসলে, মানে 7 তারিখে এক্সাম দিচ্ছি। তো মানে খুব মানে 2 দিন হলো আর কি। তো যাই হোক এই মোটামুটি আমার এক্সপিরিয়েন্স। আর যদি আপনার স্পেসিফিক কোনো কোশ্চেন থাকে পরে হয়তো কোশ্চেনের ইয়ে থাকবে মানে বলতে পারেন। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। পার্সোনাল একটা কোশ্চেন ছিল, আপনারা কে কে কফি খেতে পছন্দ করেন? হাত উঠাবেন প্লিজ। কফি। আর চা খেতে পছন্দ করেন? চা খাওয়ার সংখ্যা অতি নগণ্য না? আমার কোশ্চেনটা হচ্ছে আপনারা মনে হয় অনেক টায়ার্ড, অনেক কিছু শিখে ফেলছেন নাকি? অনেক কিছু শিখছেন, মাথা কাজ করতেছে না? কি কথা বলেন? মাথা কাজ করছে? মনে হচ্ছে না মাথা কাজ করছে। চেষ্টা করেন, একটু চেয়ার আপ করেন। আমাদের পরবর্তী বক্তা ম্যাথ গুরু আসছে, মাহমুদুল হাসান পারভেজ। আমি মাহমুদুল হাসান পারভেজকে তার কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। শুরুতেই সকলকে ধন্যবাদ কষ্ট করে আমাদের এই সেমিনারে আসার জন্য। এর সাথে ধন্যবাদ জিআরই সেন্টারকে, যারা এত পরিশ্রম করে এই সেমিনারটার আয়োজন করছে, যারা এটার পিছনে এখনো অনেক কাজ করে যাচ্ছে, আশা করি ভবিষ্যতেও করবে। তারা আসলে অনেক ইনভেস্ট করতেছে এখন পর্যন্ত এবং আশা করি ভবিষ্যতেও করবে।
তাদের এই ইনভেস্টমেন্টের কারণে হয়তোবা আমি যেটা মনে করি যে আমাদের দেশ থেকে অনেকেই সুযোগ পাচ্ছে জিআরইতে ভালো করে ভালো কোনো ভার্সিটিতে যাওয়ার জন্য। এই জন্য জিআরই সেন্টারকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ। তো আসলে আমি ভালো স্পিকার না, প্রথম কথা। তো আমি বেশি কিছু বলবো না, অলরেডি আপনারা অনেক কিছু শিখছেন। দুইজন বস, সাজু, এই সাইডে আরেকজন আছে, তো এদের কাছ থেকে অনেক ট্রিক্স শিখছেন। আসলে এই শর্ট টাইমে কাউকে কোনো ট্রিক্স শেখানো সম্ভব না, এটা আসলে আপনাকে ধীরে ধীরে ডেভেলপ করতে হবে। আজকে যদি আমি মনে করি যে আপনাকে হ্যাঁ আমি সবকিছু শিখাই দিব, এটা আমার পক্ষে যেমন সম্ভব না। আপনাদের আমি শিখা বলতে পারবো, বাট আপনারা সেই জিনিসগুলো ক্যাচ করতে পারবেন না, বা এখন ক্যাচ করলেও এই জিনিসগুলো আপনার জন্য দীর্ঘস্থায়ী হবে না। কারণ হিউম্যান মেমোরিটা এরকমই। আপনি এখন কোনো জিনিস একসাথে মানে অনেকটা খাবারের মতো, যে আমরা যদি একসাথে এখন ভাত খাচ্ছি, মাংস খাচ্ছি, লুচি খাচ্ছি, পরোটা খাচ্ছি, সবকিছুই খাচ্ছি, বাট সেগুলো ডাইজেস্ট করতে পারতেছি না। তো আমাদের মেমোরিটা এরকম যে আমরা যদি একসাথে সবকিছু নিতে চাই তাহলে আমরা নিতে পারবো, বাট সেটা কতক্ষণ স্থায়ী হবে এটাই দেখার বিষয়। তো আমি যেটা বলবো, জিআরই প্রিপারেশন নেওয়ার জন্য সবাই একটু চেষ্টা করবেন টাইম নিয়ে নেওয়ার জন্য, এবং সবকিছু থেকে ফ্রি হয়ে এই প্রিপারেশনটা নেওয়ার চেষ্টা করবেন। কেননা এখন আপনার মাথার মধ্যে যদি কাজ করে যে আমি এখন জব করব, এইটা করব, সেইটা করব, বা আমার সামনে সেমিস্টার ফাইনাল, সাথে আমি জিআরই প্রিপারেশনে নিব, তাহলে আমি মনে করব যে এটা আসলে অনেক টাফ। আপনি সবকিছু থেকে ফ্রি হয়ে অল্প কিছু সময় দেন, আপনাকে 1 বছর সময় দিতে হবে না। আমি পার্সোনালি 1 বছর সময় দিই নাই। আমি আসলে স্টুডেন্ট লাইফ থেকে বলতে গেলে হাকিওয়াস টাইপের স্টুডেন্ট ছিলাম। আমি আমার ভার্সিটি লাইফে বা স্কুল কলেজ কোনো এক্সামই আমি ফুল আনসার করি, ভার্সিটি কোনোটাতেই করতে পারি নাই, জিআরইতেও করি নাই। বাট তারপরেও আল্লাহ তাআলা মোটামুটি আমাকে একটা সম্মানজনক স্কোর দিয়েছে, আমি যেটাতে লিস্ট। জিআরইর ব্যাপারটা হচ্ছে যে এখন লিডারি, যদিও কিছু কিছু ভার্সিটি আছে যেগুলোতে আপনার জিআরই দিতে হয় না। এর মধ্যে সাউথ ডাকোটা স্টেট ভার্সিটি ইউনিভার্সিটিটা আপনারা জানেন হয়তো, এখানে এখন পর্যন্ত জিআরই লাগে। সাথে সাউথ ডাকোটার যে গ্র্যাজুয়েট কোঅর্ডিনেটর আছেন উনি আসলে চাইনিজ। আর চাইনিজদের ব্যাপারটা হচ্ছে যে এখন ইউএস এর কোনো ভার্সিটিতে আপনি যে ডিপার্টমেন্টেই যান না কেন, প্রফেসর খুঁজতে গেলে দেখা যায় তাদের ম্যাক্সিমামই চাইনিজ। তাদের নেটিভ যেগুলো আছে সেগুলো খুঁজে পাওয়া অনেক সময় কষ্টকর হয়ে যায়। চাইনিজদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছি খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি থেকে গত বছর, এবং আমি যে এটাও কমপ্লিট করছি আমি গত বছরের ডিসেম্বর। সো আমার এক্সপিরিয়েন্সটা অনেক পুরাতন। যাই হোক, যেটা বলতেছিলাম, গ্র্যাড কোঅর্ডিনেটর জ্যাং হু, উনি ওনার সাথে আমার গতকাল রাত্রেই কথা হয়েছে। তো উনি বলতেছিল যে ওনাদের ওখানে জিআরইটা এখন লাগে। সো আলটিমেটলি আমার মনে হয় যে অদূর ভবিষ্যতে এমন কোনো ভার্সিটি থাকবে না ইউএসএতে যেখানে আপনি জিআরই ছাড়া এন্ট্রি করতে পারবেন। সচেতন হওয়া উচিত। আর আমি জিআরই প্রিপারেশন নিয়েছিলাম আসলে খুবই শর্ট টাইম, ম্যাটেরিয়ালস ছিল কম। আমি বেসিক ক্লিয়ারের জন্য যেটা সবাইকে সাজেস্ট করি এবং আমি নিজেও ইউজ করছিলাম, সেটা হচ্ছে যে আপনার ম্যানহাটন 1 to 6। আমি মনে করি এই বইটা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড না, বাট তারাও এখন জিআরই দিচ্ছে। কারণ সবারই ইচ্ছা বাইরে যাবেন, বাইরে গিয়ে ভালো একটা ভার্সিটিতে আপনারা হয় মাস্টার্স করবেন, অথবা হয়তোবা বলা ঠিক হবে কিনা, বাট তারপরও আমি বলতেছি কথা প্রসঙ্গে, সেটা হচ্ছে এই পলিটিক্যাল আনরেস্টের কারণেই দেখা যায় অনেক মেধাবী স্টুডেন্ট আছে আমাদের দেশে, তারা গিয়ে কিন্তু বাইরের দেশে অবশ্যই অনেক ভালো করতেছে। আমার ডিপার্টমেন্টে অনেক টিচার আছে যারা এখন ফ্যাকাল্টি হিসেবে ইউএসএর অনেক ভার্সিটিতে তারা কর্তব্যরত আছেন আর কি। যেমন আমাদের ওখানে 2001 সালের ব্যাচ 2K1 যেটা বলা হয়, সেই ব্যাচের এক বড় ভাই রিসেন্ট উনি জয়েন করছেন নিউ অরিলিয়নের একটা ভার্সিটিতে। উনি ওনার পিএইচডি কমপ্লিট করছেন উইসকনসিন থেকে, তারপরে উনি ওখানে জয়েন করছেন। আমাদের আরেকটা ফ্যাকাল্টি আছেন যিনি এখন টেক্সাস এল পাসোতে আছেন, উনি নাসার সাথে অনেকগুলো প্রজেক্ট করতেছেন এখন। সো এরকম না যে আমাদের দেশে মেধাবী নাই, মেধাবী আছে, বাট আমাদের দেশে মেধাটাকে দেখানোর মতো সুযোগ নাই। আমরা সুযোগটা আমরা পাচ্ছি না। যদি আমরা পাই না তাহলে অবশ্যই আমাদের অনেকেই আমাদের দেশ থেকে নাসার প্রজেক্ট করতে পারতো।
আমাদের দেশ থেকে কিন্তু এখনো অনেকেই আছে যারা গুগলে জব করতেছেন এবং ভবিষ্যতেও করবে। তো এই জিনিসগুলা আমার কাছে মনে হয় যে আমাদের দেশের এই মেধাকে কাজে লাগানোর জন্য আমাদের সবাইকেই চেষ্টা করতে হবে। বিশেষ করে আমরা যাচ্ছি এখন বাইরে, ঠিক আছে, সমস্যা নাই, আমরা যাব, কারণ আমরা আমাদের দেশ থেকে যেটা শিখতে না পারছি সেটা আমরা বাইরের দেশ থেকে শিখবো। বাট আমাদের খেয়াল রাখা দরকার যে আমরা যখন বাইরে যাব, বাইরে থেকে শিখবো, আমরা কিন্তু আমাদের দেশের কাছে ঋণী। কারণ দেশ আমাদেরকে এতদিন হলো আমাদেরকে মানে পড়ার সুযোগ দিছে। কারণ এই পাবলিক ভার্সিটিতে আমরা যখন পড়াশোনা করি তখন আমরা আসলে সরকারি টাকা বলতে তো আসলে জনগণের টাকা ইউজ করি। সো এই জনগণের প্রতি আমাদের অনেক লায়াবিলিটিস আছে। সো কখনো আমরা যখন আমাদের হায়ার স্টাডিটা শেষ করব, আমরা চেষ্টা করব যে আমাদের সেই মেধাকে আমরা দেশে এসে আবার নতুন করে শুরু করতে। আমরা যদি কেউ একজন পরিবর্তনের চেষ্টা করি, আশা করি যে সেখানে অনেকেই আছে যারা একটা মানে শুধু আহ্বানের অপেক্ষায় আছে যে আজকে একটা পরিবর্তন দরকার, আমি এটা শুরু করব, কালকে থেকে দেখেন আপনার পিছনে অনেকেই লাইন ধরবে। এরকম অনেক আছে জাস্ট শুধু একটা আহ্বানের অপেক্ষায়। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম, এখন মেইন কথায় আসি, সেটা হচ্ছে আমার জিআরই এক্সপেরিয়েন্স। জিআরই এক্সপেরিয়েন্স বলতে যেটা সেটা হচ্ছে যে আমি এখন কিছু বলবো, সেটা হচ্ছে আমাদের মেইন যেটা হয় যে আমরা জিআরই পরীক্ষা দেওয়ার সময় অনেকে ঘাবড়ায় যাই। পরীক্ষার দিন আসলে অনেক কিছু আমাদের মাথার মধ্যে কাজ করে যে আমি ভালো করতে পারবো কিনা, আমার পক্ষে করা সম্ভব কিনা, বা কিভাবে কি করলে ভালো করা যায়। আমি বলবো ভাই, সবারই আপনাদের ক্যাপাবিলিটি আছে ভালো করার, সবকিছুই সবাই অনেক ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষা হলে যায়, তারপরে দেখা যায় যে ভালো করতে পারে না। আবার অনেকেই আছে যে খুব বেশি প্রিপারেশন নেয় নাই, বাট তারপরেও তারা ভালো করতেছে। তো দুইটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে যে আপনি আপনার পরীক্ষার টাইমটা কিভাবে ইউটিলাইজ করতেছেন, এটাই হচ্ছে মেইন পার্থক্য। অনেকেই আছে যে জিআরই পরীক্ষাটাকে অনেক বেশি প্রেশার হিসেবে নেয়। আসলে জিআরইটা পরীক্ষাটা অ্যারাউন্ড 4 আওয়ার্স আপনাকে দিতে হচ্ছে, পরীক্ষা হলে থাকতে হচ্ছে। সো আপনাকে অবশ্যই অনেক মাথা ঠান্ডা রেখে আপনাকে পরীক্ষাটা দিতে হবে। তা না হলে আপনি দেখা যাবে যে অনেক ছোট ছোট জিনিসগুলো যেটা আপনি মানে না দেখলেও পারতেন বলা যায়, সেই জিনিসগুলো আপনি ওখানে যা ভুল করতেছেন। এটার কারণ একটাই যে আমরা জিআরইকে আমরা ওইভাবে প্রেশার হিসাবে নিই। আপনি একটা জিনিস চিন্তা করেন যে আমরা কিন্তু জীবনে অনেক পরীক্ষা দিছি, আমরা এই স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে হাজার হাজার পরীক্ষা দিয়ে আমরা এই পর্যন্ত আসছি। জিআরইটাও ঠিক ওরকমই একটা এক্সাম। সো এখানে আবার আরেকটা ব্যাপার, যদি আমি এটা আপনাদেরকে ডিমোটিভেট করার জন্য বলতেছি না, জাস্ট ইন্সপায়ার করার জন্য বলতেছি, সেটা হচ্ছে জিআরইতে তো কোনো পাস ফেল নাই। সো এখানে এরকম কোনো ভয় নাই যে আমি পরীক্ষা দিলাম যদি ফেল করি, না, এখানে ফেল করার কোনো চান্স নাই। এটা আপনারা জানেন যে জিআরই এক্সাম আপনি অ্যাটেন্ড করার পরেই আপনার জন্য 260 মার্কস অলরেডি আছে, আপনার জন্য হাতে আছে 80 কোশ্চেন। সো 80 কোশ্চেনের মধ্যে আপনি কতটা পারবেন সেটাই আপনার এর সাথে অ্যাড হবে। সো এখানে ফেলের কোনো অপশন নেই। আর আরেকটা আসার কথা হচ্ছে যে ইউএসএ তে ভার্সিটি আছে, সেটা আপনার 260 থেকে শুরু করে 340 পর্যন্ত সবগুলোর মধ্যেই আছে। সো আমি বলবো যে জিআরই পরীক্ষাকে ওইভাবে প্রেশার হিসেবে না নিয়ে সবাই একটু মাথা ঠান্ডা রেখে যদি পরীক্ষার হলে যান, অবভিয়াসলি সবাই ভালো করবে, এটা আমার বিশ্বাস। আর পরীক্ষার দিনের যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে আপনি পরীক্ষার হলে পরীক্ষার আগের দিন সেটা হচ্ছে যে আপনি যা করছেন সব ভুলে যান। এটা দরকার। কেন দরকার? আপনি যদি এখন মনে করেন যে আমি এই জিনিসগুলো করছি, আমার এটা মনে করতে হবে, ওইটা মনে করতে হবে, না, এটা পসিবল না। কারণ পক্ষে এখন সবকিছু সিকোয়েন্স অনুসারে আপনি একটা সময় মাথার মধ্যে ইনপুট দিচ্ছেন, এখন সেইগুলা কম্পিউটারের মধ্যে একে একে সেইগুলো মনে করা, এটা আমাদের হিউম্যান মেমোরির কাজ না, সম্ভব না। সো পরীক্ষার আগের রাতে আমি বলবো যে এই সবকিছু ভুলে যান। ওই দিন আপনি যতটুকু সম্ভব রিল্যাক্সে থাকেন। আপনি দরকার হলে গান গান, দরকার হলে একটু ড্যান্স করেন, আপনার মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য আপনি যা ইচ্ছা করেন। এটা আপনার জন্য কাজে দিবে তখন যখন আপনি এক্সাম হলে যাবেন, তখন আপনি আসলে বুঝতে পারবেন যে আপনার এই রিল্যাক্সেশনটা কতটা কাজে দিচ্ছে। যেটা আগেই বলতেছিলাম যে আপনার ছোটখাটো মিস্টেকটা হয় শুধুমাত্র এক্সাম প্রেশারের কারণে, আপনি পরীক্ষার হলে গিয়ে নার্ভাস হন,
এই নার্ভাস হওয়ার কারণেই আপনার এই ছোটখাটো জিনিসগুলো ভুল হয়। আপনি যদি আপনার মাথা ঠান্ডা রাখেন দেখবেন যে অনেক ম্যাথ আছে যেগুলো অনেক কঠিন, আপনি ইভেন আপনার রুমে বসেও করতে পারেন নাই, বাট সেগুলো পরীক্ষার হলে গিয়ে করা সম্ভব, অবশ্যই সম্ভব। সেটা শুধুমাত্র আপনাকে একটু ঠান্ডা মাথায় কাজ করতে হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে পরীক্ষার আগের রাত্রে অনেকেই দেখা যায় টেনশনের কারণে ঘুমাইতে পারে না। তো এই ঘুমটা আমি বলবো যে অনেক বেশি দরকার। আমার নিজেরও হইতো, আমি পরীক্ষার আগের রাতে ঘুমাইতে পারতাম না, আমার ভার্সিটির লাইফে হইতো এত বেশি টেনশন। কারণ হচ্ছে ভার্সিটি লাইফে এরকম হইতো যে এই কোশ্চেনগুলো আমার আসবে, এখন আমি এইগুলো দেখছি কিনা, এগুলা যদি না পারি তাহলে আমি তো পরীক্ষায় ভালো করতে পারবো না। বাট জিআরইতে তো এরকম কিছু নাই, আপনার কোনটা আসবে কি আসবে আপনি এটা জানেন না। এখানে কি জানেন, আপনি কিছু ট্রিক্স জানেন, যে ট্রিক্সগুলো আপনাকে ধীরে ধীরে ডেভেলপ করতে হবে। এবং এই ডেভেলপের পিছনে আপনাকে যেটা করতে হবে, যেটা আগে বলছে যে আপনি একসাথে না নিয়ে ধীরে ধীরে করেন। আপনার সামনে একটা ম্যাথ আসলো, আপনার ওই ম্যাথটা সেটা যে কোনো জায়গা থেকে আসুক, ইনইকুয়ালিটি আসুক অথবা প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স থেকে আসুক, পারমুটেশন থেকে আসুক বা ট্রায়াঙ্গেল থেকে আসুক, যেটা থেকে আসুক, আপনি বেসিকটা এমন ভাবে ক্লিয়ার করেন যে ওই ম্যাথটা আপনি যে কোনো জায়গায় দেখলে যেন আপনি ওই জিনিসটা করতে পারেন, অ্যাটলিস্ট মনে করতে পারেন যে এইভাবে এই কাজটা করা যাবে। তো এই জিনিসটা আমি মনে করবো যে খুবই ইম্পর্টেন্ট। আর পরীক্ষাটা আগের রাতে ঘুমটা খুবই বেশি দরকার এই কারণে, কারণ আপনি যদি আপনারা হয়তো অনেকেই খেয়াল করে দেখবেন যে আপনার যে রাত্রে ঘুমটা ভালো হবে, আপনি পরের দিন সকালে উঠে দেখবেন যে আপনি অনেক রিফ্রেশড, অনেক আপনি কাজ করার জন্য অনেক বেশি এনার্জি পাচ্ছেন। জিআরই পরীক্ষায় যেহেতু আপনাকে লং টাইম এক্সাম হলে থাকতে হবে, সো আপনার এই মানে রিফ্রেশ হওয়াটা অনেক বেশি দরকার। আর পরীক্ষার হলে আমি বলবো যে অ্যাটলিস্ট 1 আওয়ার আগে যাওয়ার চেষ্টা করতে। তারপরে সকালবেলা ব্রেকফাস্ট, এটা অনেক ভাইটাল একটা জিনিস। কারণ অনেক সময় দেখা যায় আমরা মানে ক্ষুধার্ত হইলে কোনো কিছুই ভালো লাগে না। আপনি যে কাজই করেন না কেন, আপনি জব করেন বা যেটাই করেন, পড়াশোনা করেন, ক্ষুধা পেটে কোনো কিছুই ভালো লাগে না। সো আপনি যখন ক্ষুধা পেটে কোনো পরীক্ষা দিতে যাবেন তখন আপনার কনসেন্ট্রেট করতে পারবেন না। স্বাভাবিক, একটু পরে দেখা যায় পেটের মধ্যে মোচড় দিচ্ছে, সাথে সাথে আপনিও একটু মোচড় দিচ্ছেন, সো আসবে না, কনসেন্ট্রেশন আসবে না। সো এই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি পরীক্ষা হলে যাওয়ার আগে অবশ্যই আপনি মানে নিশ্চিত করবেন যে আপনার মোটামুটি খাওয়াটা হয়েছে, যে আপনি এখন মোটামুটি হ্যাঁ ঠিক আছে আমি এনার্জেটিক ফিল করতেছি, এটা দরকার আছে। দেন আপনি পরীক্ষা হলে গেলেন, বললাম 1 ঘন্টা আগে মিনিমাম, ম্যাক্সিমাম আর মিনিমাম আধা ঘন্টা আগে। আবার অনেকে আছে যে পরীক্ষায় সকালবেলা যা পরীক্ষার রুমে যা বসে থাকে, নো, দরকার নেই। আপনি এই কাজটা করলে আপনি নিজেই বিরক্ত হয়ে যাবেন। ওয়েট করতে করতে একজনের জন্য ওয়েট করতে কিন্তু একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত ভালো লাগে, তারপরে আর ভালো লাগে না। সো এই কাজটাও কখনো করা যাবে না। আপনি 1 ঘন্টা আগে যাবেন, না হলে কোনো 1 ঘন্টা আধা ঘন্টা আগে গেলেন, গিয়ে ওখানকার সিচুয়েশনটা বুঝলেন। পারলে কারোর সাথে, অনেক সময় দেখা যায় যে আমরা অনেক ফ্রেন্ডরা মিলে একসাথে দিই, এটা অবশ্যই ভালো, কারণ আপনারা কথা বলতে বলতে অ্যাটলিস্ট দুইজনের এক্সপিরিয়েন্স শেয়ার করতে করতে যাইতে পারেন। ওখানে গিয়ে কিছু কথা বললেন, রিফ্রেশ করলেন। আবার অনেকে দেখা যায় যে ওরকম স্কোপ হয়ে ওঠে না, যে কারণে একাই দিতে হয়। তো আপনি আগে গিয়ে 2-1 সাথে কথা বলে একটু মেন্টালি ফ্রেশ হওয়ার চেষ্টা করবেন। আর পরীক্ষার হলে আমি যেটা আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে চেষ্টা করবেন আগে যাওয়ার জন্য। আমি আসলে পরীক্ষাটা দিয়েছিলাম ত্রিপলিতে, আমেরিকান অ্যালুমনাই অ্যাসোসিয়েশনে। ওখানকার পরিবেশটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে। অন্যান্যগুলা জানি না, বাট আমি যতটুকু শুনছি তাদের তুলনায় ত্রিপলিটা অনেক ভালো। তো জিআরই পরীক্ষায় যেটা হয় সেটা হচ্ছে যে আপনি আগে গেলে আপনার এক্সামটা আগে শুরু হবে। সো আপনি যদি চান যে আপনি আগে যায় আগে পরীক্ষা শেষ করে আগে বের হবেন, আপনি চলে আসতে পারবেন, নো প্রবলেম। আবার যদি মনে করেন যে না আমি সবার শেষে যাব, যে সবার শেষে বের হবো, এটাও করতে পারেন। বাট আমার কাছে যেটা মনে হয়েছে যে শেষে গেলে আপনাকে যেহেতু মানে সবার পরে বের হতে হয়, এটা অনেক সময় প্রেশার হিসাবে মনে হয়। কেন? যে ওরা তো পরীক্ষা শেষ করে দিয়ে গেল, আমি পারতেছি না, আমি একা একা পরীক্ষা দিচ্ছি। সো আপনার কনসেন্ট্রেশন ব্রেক হইতে পারে।
তো আমি চেষ্টা করব, আমি বলবো যেটা সেটা হচ্ছে যে আপনারা চেষ্টা করবেন মোটামুটি ভাবে মাঝামাঝি টাইমে যাওয়ার জন্য। একদিন আপনার সেন্টারে 13 জন বা 14 জন আছে, আপনি গেলেন 3-4 জন পরে গেলেন, গিয়ে আপনি আপনার পরীক্ষাটা শুরু করলেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে সেটা অনেকেই শুরুতে গেলে এই সমস্যাটার মানে ফেস করে, সেটা হচ্ছে আপনাদের জিএলএ পরীক্ষায় জানেন যে অ্যানালিটিক্যাল পার্টটা আগে হয়। তো ওখানকার যে কিবোর্ডগুলো থাকে সেগুলো মানে অনেকেই চাপতে চাপতে এত বেশি শব্দ করে যে দেখা যায় যে আপনি কনসেন্ট্রেশন দিতে পারতেছেন না আপনার কাজে, ম্যাথ করার জন্য বা ভার্বাল যেটা হোক সেটাতে আপনি কনসেন্ট্রেশন দিতে পারতেছেন না। এটা আসলে যারা শুরুতে যায় তারা দেখা যায় যে একটু হয়তো বা বেশি এই প্রবলেমটা ফিল করে। কারণ হচ্ছে যে আপনি এখন গেলেন, তার 5-7 মিনিট পরে আরেকজন ঢুকবে, সে যা শুরু করবে, তার 5-7 মিনিট পরে আরেকজন ঢুকবে। তো এইভাবে করতে গেলে দেখা যায় যখন একসাথে 13-14 জন কিবোর্ড চাপাচাপি করতেছে, দেখা যায় যে অনেক সময় অনেক বেশি নয়েজ হয়, যেটা আমাদের কনসেন্ট্রেশন ব্রেক করে। তো আমি মনে করি যে মাঝামাঝি গেলে যেটা সুবিধা হয় সেটা হচ্ছে অলরেডি 50% দেয়া শেষ, আর আছে 50%, তাদের আস্তে আস্তে আরো কিছু টাইম লাগবে। তো আপনি আপনি আপনার কাজটা খুব ভালোভাবে করতে পারতেছেন, এই জন্য আমি মাঝামাঝি টাইমটাকে প্রিফার করি। আবার আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি যখন পরীক্ষাতে বের হবেন, আপনার উপর ওই প্রেশারটাও থাকতেছে না যে আমার আগে সবাই বের হয়ে চলে গেছে, আমাকে এখন যাইতে হবে। তো এই প্রেশারটাও থাকতেছে না, মোটামুটি আপনি মিডল লেভেলে থাকতেছে। এই কারণে আমার কাছে এই জিনিসটা ভালো মনে হয়। আরেকটা ব্যাপার হচ্ছে যে অনেকেই এরকম থাকে যে মেন্টাল প্রিপারেশন নিয়ে যায়, যে আমি ভার্বাল 2টা দিব বা কোয়ান্ট 3টা দিব, এরকম একটা মেন্টাল প্রিপারেশন থাকে। যে কারণে হয় যে অনেক এই কারণে নার্ভাস হয় যে আমার দেখা গেছে আমি মেন্টালি আগে থেকে ঠিক করে গেছি যে আমি 3টা ভার্বাল পাবো, 2টা কোয়ান্ট পাবো, বাট গিয়ে দেখা গেল তার উল্টাটা, আপনার 3টা কোয়ান্ট আসছে, 2টা ভার্বাল আসছে। তো এইটাকে অনেকে স্ট্রেস হিসেবে নেয়। কারণ আমি যখন দিচ্ছিলাম আমার জিএলটা, ওই সময় আমার সাথে আমার ফ্রেন্ডও দিয়েছিল, আমাদের সবাই একই আসছিল, মানে যতজনের সাথে কথা হয়েছিল ওই দিন, সেটা হচ্ছে যে আমাদের আসছিল 3টা ভার্বাল আর 2টা কোয়ান্ট। আমি চিন্তা ভাবনা করে গেছি যেটা আসবে আমি সেটাই আনসার করবো। এখন ভার্বাল আসলে আমাকে করতে হবে, কোয়ান্ট আসলে করতে হবে। তবে হ্যাঁ, যে কোয়ান্ট আসতে পারে আপনার যেটা হয় যে 2টা মোটামুটি, এটা এরকম বলা হয় যে 3টা কোয়ান্টের মধ্যে একটা ডিফিকাল্টি লেভেলটা অনেক বেশি থাকে, আর 2টা মোটামুটি অ্যাভারেজ থাকে। আপনি ওখানে চাইলে মানে সবই তো সম্ভব, আপনি 170-170 পাইতে পারেন, বাট আমরা আসলে যেটা পাই না সেটা হচ্ছে যে আমাদের অনেকটা হয় যে টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা, আমরা টাইমটা ভালোভাবে ইউটিলাইজ করতে পারি না। একটা ম্যাথে দেখা গেল যে অনেক সহজ ম্যাথ, বাট আমরা ওই সময়ে যা নার্ভাস হওয়ার কারণে আমরা ম্যাথটা করতে পারতেছি না। তো যাই হোক, এরকম অনেক ফ্যাক্টর আছে যেগুলো কাজ করে। তো ওই দিন যেটা হয়েছিল, আমার ওই ফ্রেন্ড ওই 3টা প্রথমে ভার্বাল আসছে, তার মানে বোঝা যাচ্ছে যে তার 3টা ভার্বাল আসবে, কারণ সিকোয়েন্সগুলো এরকম ভার্বাল কোয়ান্ট ভার্বাল কোয়ান্ট ভার্বাল। তো সে আগে থেকেই এরকম একটা নিয়ে গেছিল, মেন্টাল প্রিপারেশন নিয়ে গেছিল 3টা কোয়ান্ট পাবে। তো ভার্বাল আসার পরে সে অনেকটা নার্ভাস হয়ে গেছে। তার প্রিপারেশন আমার থেকেও ভালো ছিল, বাট আনফরচুনেটলি দেখা গেল যে তার যখন স্কোরটা পাইলো এবং আমারটা আমি পাইলাম, তারপরে দেখি ওরটাই খারাপ আসছে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে এরকম কোনো কিছু চিন্তা করার দরকার নেই, কারণ আপনাকে তো আনসার করতে হবে সব কিছু। আপনি নিজেও জানেন না আপনার জন্য কোনটা এক্সপেরিমেন্টাল। আপনার জন্য 3টা কোয়ান্ট আসলে দেখা গেল যে এরকম হইতে পারে আপনি যেটা ভালো করছেন সেটাও বাদ দিয়ে যেতে পারে। তো এইটা নিয়ে ওরকম ঘাবড়ানোর কিছু নেই। আপনি যাবেন, আপনাকে পরীক্ষা দিতে হবে, পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে, আপনাকে যা আছে সবগুলোই ভালোভাবে আনসার করতে হবে, এটাই আপনার টার্গেট। সো এই টার্গেটের জন্য আপনি ওইভাবেই মেন্টালি প্রিপেয়ার থাকেন না যে আমার যা আসে আসুক, আমি সেটাই আনসার করবো। তাহলে আমি মনে করি যে এই জিনিসগুলা যদি আপনি আগে থেকে একটু চিন্তা ভাবনা করে যান, তাহলে আপনার জন্য পরীক্ষাটা অনেক ইজি হয়ে যায়। এই পরীক্ষাকে 8-10টা পরীক্ষার মতো নিলে অত বেশি কঠিন লাগার কথা না। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা কিছু কমন মিস্টেক করে থাকি আমাদের এই ম্যাথ সেকশনে গিয়ে, সেটা আমি মানে বলতে চাচ্ছিলাম না, তারপরে একটু বলছি। যেমন কিছু কিছু আছে আমাদের কিছু ম্যাথে দেখা যায় অনেকগুলো ভেরিয়েবল আসে। যেমন একটা ব্যাগের মধ্যে, ফর এক্সাম্পল, একটা ব্যাগের মধ্যে 3 ধরনের বল আছে।
রেড, হোয়াইট, ব্ল্যাক। এখন আমরা অনেকে যেটা করি, তিনটা বলকে আমরা যখন মানে সিম্বল দিয়ে এক্সপ্রেস করতে চাই, তখন অনেকে দেখা যায় এক্স ওয়াই জেড এ বি সি এগুলো দিয়ে এক্সপ্রেস করে। তো আমার কাছে এই জিনিসটা খুব বেশি বাজে মনে হয়েছে, কারণ অনেক সময় আমরা নিজেরাই ভুলে যাই যে রেডের জন্য আমি এ ধরেছি, বি ধরেছি নাকি সি ধরেছি। এটা বেটার মনে হয় যে আমরা যদি মানে ফার্স্ট যে অ্যালফাবেটটা আছে সেটা দিয়ে যদি সবগুলোকে এক্সপ্রেস করি, দেন আমাদের জন্য ইজি হয়ে যায়। যেমন আর ফর রেড, আমি এটাকে দিলাম, ডাব্লিউ ফর হোয়াইট এটাকে দিলাম, দেন বি ফর ব্ল্যাক। তাহলে আমাদের কখনো বুঝতে অসুবিধা হবে না যে আমরা কোনটার জন্য কোনটা অ্যাসাইন করছি। তো ভেরিয়েবল নিয়ে যেহেতু আমাদের অনেকেরই প্রবলেম হয়, আমি মনে হয় যে এই ট্রিক্সটা মানলে অনেকের জন্য অনেক ইজি হয়ে যাবে ব্যাপারটা, অ্যাটলিস্ট কনফিউশনে কিছু থাকবে না। আর সেকেন্ড হচ্ছে যে ইনইকুয়ালিটি প্রবলেম, যেটা সেটা হচ্ছে আমরা ইনইকুয়ালিটির ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমাদের রেঞ্জ দেয়া থাকে 1 লেস অর ইকুয়াল x লেস অর ইকুয়াল 2। সাপোজ অনেক সময় দেখা যায় যে আমাদেরকে ভেরিয়েবলের সাথে মাইনাস দিয়ে গুণ করতে হয়। তো আমরা যখন এই কাজটা করি, ম্যাক্সিমাম টাইমে যে ভুলটা হয়, আমি পার্সোনালি যেটা ফেস করছি সেটা হচ্ছে যে আমরা আমাদের সাইনটা ফ্লিপ করতে ভুলে যাই। কারণ -1 এবং -2 এই দুইটার মাঝখানে একটা ভেরিয়েবল আছে। এখন আমি এটাকে যদি আবার মাইনাস দিয়ে গুণ করি, তাহলে 1 এবং 2 থাকতেছে। এখন 1 এবং 2 এর মধ্যে কিন্তু অবশ্যই সাইনটা চেঞ্জ হবে, কেননা -1 এবং -2 এর মধ্যে অবশ্যই -1 বড়। এখন যখন আমি আবার মাইনাস দিয়ে আবার গুণন করতেছি, তখন কিন্তু অবশ্যই আমার 2টা বড় হয়ে যাচ্ছে 1 এর। তো আমাকে সাইন যেটা থাকবে এটাকে অবশ্যই চেঞ্জ করে দিতে হবে, যেহেতু ইনইকুয়ালিটি প্রবলেমটা মাস্ট আসবে এই থিওরিতে, এটার কোনো বিকল্প নাই। হয়তো বা আমি যেটা বলতেছি এটা আসবে না, এইরকম প্রবলেম এই টাইপের অনেক কিছুই আসবে। সো এই জিনিসগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। আরেকটা যেটা প্রবলেম সেটা হচ্ছে যে আমাদের একটা, আমি একটু আগে যেটা বলতেছিলাম এটা হচ্ছে সেই প্রবলেমটা, যে এখানে আমরা এই যে x y z দিয়ে আমরা এগুলাকে এক্সপ্রেস না করে, আমরা যেমন রেড এর জন্য r, হোয়াইট এর জন্য w এবং ব্ল্যাক এর জন্য b, এগুলো দিলে আপনার পরবর্তীতে বুঝতে কোনো প্রবলেম হবে না। দেন এজ প্রবলেম অনেকেই থাকে, যে অনেকগুলো প্রবলেম এটাতে থাকে যে অমুকের এজ, সে তার চেয়ে 10 বছরের বড়, 5 বছরের ছোট, এরকম থাকে। তো এই প্রবলেমের ক্ষেত্রে যেটা হয় যে একজন পার্সন থাকে না, থাকে 2 জন 3 জন বা তারও বেশি থাকে অনেক সময়। তো এই ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়, আমরা যদি একটা টেবিল করতে পারি, দেন আমার জন্য এই কাজটা অনেক ইজি হয়ে যায়। এবং চেষ্টা করব আমাদের সব কিছুতে, সব যেখানেই ভ্যারিয়েবল আসবে, আমরা চেষ্টা করব যে আমাদের ভ্যারিয়েবলগুলোকে মোটামুটি সবগুলোকে কনসাইজ করে একটার মাধ্যমে এক্সপ্রেস করতে, দেন আমাদের ক্যালকুলেশনটা ইজি হবে। না হলে আমাদের ক্যালকুলেশনটা অনেক লেন্থি হয়ে যাবে। যেমন আমরা এখানে যদি একটু দেখি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আরিফ হচ্ছে শাহিনের চেয়ে মানে ছোট, তার বয়স শাহিনের বয়সের অর্ধেক। এখন এইটার ক্ষেত্রে যে ট্রিক্সটা মানা হয় স্পেসিফিক্যালি এজ প্রবলেমের ক্ষেত্রে, যে যার বয়সটা ছোট আমরা যদি তাকে ধরেই ক্যালকুলেশনটা করি, অনেক ক্ষেত্রে দেখা যায় আমার ক্যালকুলেশনটা ইজি হয়ে যায়। সো আমরা সেটাই চেষ্টা করব। যেমন এখানে যেহেতু আরিফের বয়স কম, তো আমরা চেষ্টা করব আরিফকে ভ্যারিয়েবল হিসেবে ধরার জন্য, এবং শাহিনকে চেষ্টা করব যে আমরা আরিফের বয়সের রেসপেক্টে বা আরিফের মাধ্যমে প্রকাশ করার জন্য। কারণ আমি এটা আগেই বলছি, ভ্যারিয়েবল যত থাকবে তত জট টাকায় যাবে ভাই। সো আপনি চেষ্টা করবেন ভ্যারিয়েবলটাকে কমানোর জন্য। এখন এই ম্যাথটা একটু লক্ষ্য করেন, সেটা হচ্ছে যে শাহিন ইজ নাও 20 ইয়ার্স ওল্ডার দেন আরিফ। সো আমি এখানে যেটা করছি, তার মানে যে শাহিন এখানে হচ্ছে আরিফের চেয়ে 20 বছরের বড়। এখানে বয়সের প্রবলেমের ক্ষেত্রে আপনার 3 ধরনের ক্রাইটেরিয়া হয়, একটা হচ্ছে তার বর্তমান বয়স, আরেকটা হচ্ছে অতীতে, আরেকটা হচ্ছে ভবিষ্যতে। সো আপনি এই তিনটা প্রথমে লিখে ফেলেন।
এই তিনটাকে সব করে নেবেন। তারপরে আপনি ভ্যালুটাকে পুট করলেন, আপনার যে ইনফরমেশনটা দেওয়া আছে আপনি সেটাকে পুট করলেন। পুট করে আপনি দেখলেন যে আপনার কাছে এখন কোনটা নাই, আপনার দরকার কোনটা, সেটা লিখে ফেললেন। যে আপনাকে প্রশ্নে চাইছে কি আপনি সেটা দেখলেন, দেখে আপনি ইজিলি এই জিনিসটা বের করতে পারবেন যে আপনার তখন আননোন প্যারামিটার কি কি আছে। তো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এই টেবিল ফর্ম করাটা অনেকটা ইজি করে দেয় আমার কাজটা, যে কারণে আমি এটাকে সবাইকে বলবো যে এটা ফলো করার জন্য। আচ্ছা, যে কথাগুলো আমি শুরু থেকেই বলতেছিলাম সেটা হচ্ছে যে আমাদের এক্সাম প্রেশারের কারণে আমাদের মাথা অনেক সময় গরম হয়ে যায়। আমরা কোনো কিছুই দেখা যায় অনেক ছোটখাটো মিস্টেক, যেমন এই ম্যাথটাকে একটু লক্ষ্য করে, সেটা হচ্ছে এখান থেকে ইকুয়েশন 1 এবং 2 থেকে কি দেখা যাচ্ছে, দেখো তো কিছু বোঝা যায় কিনা। ডিনোমিনেটর এবং লব, বাংলায় বলি লব এবং হরের মধ্যে আপনি কিছু এর সাথে দ্বিতীয় যে আপনার সমীকরণটা আছে সেটার সাথে আপনি কিছু কি দেখতে পাচ্ছেন, কমন কিছু কি আছে? আছে। সেটা হচ্ছে যে আমরা ইকুয়েশন 2 কে যদি 2 দিয়ে ডিভাইড করি, দেন আমরা এখানে যে হরটা আছে সেটার সাথে আমার ইকুয়াল হয়ে যাচ্ছে। অনেক সময় এই শুধুমাত্র আমাদের টেনশন বেশি করার কারণে এই মিস্টেকগুলো হয়। আপনি যদি মাথা ঠান্ডা রাখেন এটা কিন্তু আপনি এখন ইজিলি দেখতে পারতেছেন, বাট যখন এক্সাম হলে যাবেন এটা আপনার চোখে নাও পড়তে পারে। আপনি সেই ক্যালকুলেশন করে 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 শেষে এক্স এর ভ্যালু পাবেন, অবশ্যই পাবেন। দুইটা ভেরিয়েবল দুইটা ইকুয়েশন আপনি পাবেন, সমস্যা নেই। বাট আমাদেরকে জিআরই তে যেহেতু সময় কম, আপনাকে চেষ্টা করতে হবে যে আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ম্যাথটাকে করতে পারি। একটা ম্যাথ থেকে আমি ক্যালকুলেশন করলে মেবি 1 মিনিট সামথিং পাওয়া যায় একটা ম্যাথের জন্য। তো আপনি যদি এটা 30 সেকেন্ডের মধ্যে করতে পারেন, আপনার যে বাকিটা সময়টা বাঁচতেছে এটা আপনি শেষে ইউজ করতে পারবেন। কারণ ডাটা ইন্টারপ্রিটেশনের ম্যাথ যেগুলো থাকে সেগুলো আসলে একটু লেন্দি হয়, যেখানে ক্যালকুলেশন করতে গেলে অনেক বেশি প্রবলেম ফেস করতে হয়। তো আপনি যদি আগে থেকে জিনিসগুলো আপনার টাইমটাকে সেভ করতে পারেন, আপনি ওখানে গিয়ে ইউটিলাইজ করতে পারবেন। আচ্ছা, সেটা হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু। অ্যাবসলিউট ভ্যালুর ক্ষেত্রে আমরা অনেক সময় এই ভুলটা করি, সেটা হচ্ছে যে আমরা শুধুমাত্র প্লাস দিয়ে ক্যালকুলেশনটা, সো এটার ক্ষেত্রে আনসার হওয়ার পসিবিলিটি থাকে দুইটা। তো আপনি দুইটা ধরে ক্যালকুলেশন করবেন এবং লাস্ট যেটা করবেন আপনার যে ভ্যালুটা আসছে সেটা দিয়ে আপনি ভেরিফাই করবেন যে আপনার ইকুয়েশনটাকে এটা স্যাটিসফাই করে কিনা। যেমন আপনি এই ম্যাথটায় দেখেন আপনার x এর দুইটা ভ্যালু পাওয়া গেছে, সেটা হচ্ছে 22 and 14। এখন আমি যদি x এর ভ্যালু 14 পুট করি, দেন ওখানে দেখা যাচ্ছে আমার আসছে মাইনাস বাম পাশে মাইনাস 10 মাইনাস 14 হবে। আচ্ছা, এখানে মনে হয় একটু মিস্টেক আছে, মাইনাস 14 পুট করলে। আচ্ছা, যাই হোক, এরকম দেখা যায় যে আমাদের অনেক সময় সাপোজ x এর ভ্যালু 22 যদি আমি পুট করি, দেন এখানে আমার আসছে লেফট হ্যান্ড সাইডে 18, দেন রাইট হ্যান্ড সাইডে 18, ঠিক আছে। বাট অনেক সময় দেখা যায় যে আমরা x এর ভ্যালুটা পুট করার পরে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দুটোই ইকুয়াল হচ্ছে না। আনসারে কিন্তু আপনাকে দুটোই থাকবে, আপনাকে কনফিউজ করার জন্য। সো আপনাকে অবশ্যই ভেরিফাই করতে হবে যে আপনি আসলে এটা এক্স্যাক্টলি ব্যবহার করতে পারতেছেন কিনা। কারণ জিআরই আপনাকে একদিকে যেমন আপনার কোয়ালিটি চেক করবে, সেই সাথে আপনার কিছুটা বলতে গেলে আইকিউ টেস্টটাও করবে। তো আপনি যত ইফেক্টিভলি চিন্তা করতে পারবেন, শার্পলি চিন্তা করতে পারবেন, আপনার জন্য এই জিনিসটা অনেক ইজি হয়ে যাবে। সেই এক্সপোনেন্ট নিয়ে আমি বলতেছি না, এটা নিয়ে অলরেডি একজন বলে গেছে। আরেকটা হচ্ছে যে প্রসেস অফ ইলিমিনেশন। এই ট্রিক্সটা আমার কাছে খুব বেশি ইফেক্টিভ মনে হচ্ছে। এটা শুধুমাত্র জিআরই এক্সাম তা না, আপনি যে কোনো এক্সামে যান আপনার জন্য এটা কাজ করবে। আমি অনেক ক্ষেত্রে দেখছি এটা শুধুমাত্র যে ম্যাথের জন্য অ্যাপ্লিকেবল না, এটা আপনার ভার্বালের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। কোশ্চেন আসে যেখানে দেখা যায় যে আমরা সবগুলো ওয়ার্ড জানি না, সবগুলো ওয়ার্ড সবার পক্ষে জানা সম্ভব না। সো আপনি ওইটার ক্ষেত্রে যেটা হয়
যে আপনি এই প্রসেসের মাধ্যমে আপনি যেটা জানেন না ওটা অবশ্যই বাদ দিবেন না, বাট মার্ক করে রাখবেন যে এটা পসিবল হইতে পারে। আর সেন্টেন্স ইকুইভ্যালেন্সের ক্ষেত্রে যাচ্ছে একটু ইংলিশের দিকে, সেটা হচ্ছে যে ওইটার ক্ষেত্রে যেহেতু সবগুলোই একটা কি বলবো জোড়া আকারে থাকে, তো আপনি প্রথমে ওইটাতে যেটা করতে পারেন যেগুলোর জোড়া নাই সেগুলো আপনি আগে থেকে বাদ দিয়ে দিতে পারেন, ক্রস দিয়ে দেবেন যে এইগুলো একটির সাথে মিলতেছে না, এটা কোনো জোড়া নাই। তো দেখা যাবে যে এইভাবে আপনার হাতে অল্প কিছু সংখ্যক আনসার থাকবে, দেন আপনি সেন্টেন্সটা করে আপনি এখানে আসতে পারেন যে আপনার সেন্টেন্সের সাথে এখন কোন পেয়ারটা যাচ্ছে। আমার কাছে মনে হয় যে এই প্রসেস অফ এলিমিনেশনটা এইভাবে অনেক কাজে দিবে। ম্যাথের ক্ষেত্রে যেটা হয়, অনেক ম্যাথে আপনার অপশন থাকে অনেক বেশি, তো যে ম্যাথগুলোতে আপনার 5টা করে অপশন থাকে আপনি সেগুলা এইটা ইউজ করতে পারেন। সেখানে আপনি সবসময় যে রাইট অ্যান্সারটা পাবেন এরকম না, আপনি ব্যাক ক্যালকুলেশন করেন যা এটা আমার রং অ্যান্সার, এটা এর ভিতরে নাই, ক্রস, এটা রং, ক্রস। তো এরকম ক্রস করতে করতে একটা সময় দেখা যাবে যে আপনি রাইট অ্যান্সারটা না জানার পরেও আপনার আলটিমেটলি একটা অ্যান্সার কিন্তু থেকে যাচ্ছে এবং ওইটাই আপনার হচ্ছে রাইট অ্যান্সার। তো এই দিক থেকে আমি মনে করি প্রসেস অফ এলিমিনেশনটা অনেক বেশি ইফেক্টিভ। কোয়ান্টিটেটিভ কম্প্যারিজন, এইটার ক্ষেত্রে অনেকেই অনেক কিছু বলে, যে অনেকেই বলে যে চেষ্টা করবেন সি, দ্যাট মিনস দুইটাই ইকুয়াল, এটা প্রুফ করার জন্য। অনেকেই বলে যে যা আছে সব কিছু ক্যালকুলেশন করে দেয়। আমি যেটা পার্সোনালি আমার কাছে ইফেক্টিভ মনে হয়েছে সেটা হচ্ছে যে আমি চেষ্টা করছি যে ডিটাকে প্রুফ করার জন্য। যখন প্রুফ করতে পারবেন তখন আপনাকে আর ক্যালকুলেশন করার দরকার হচ্ছে না, আপনি আলটিমেটলি আনসারটা পেয়ে যাচ্ছেন। যেহেতু এটার আনসার দিয়ে আর কোনো কিছু হওয়া সম্ভব না, বাট ইকুয়াল হলে আপনাকে আবার চেক করতে হচ্ছে যে এটা আবার এটার আর কোনো ভ্যালু আছে কিনা, বাট ডির ক্ষেত্রে এই জিনিসটার কোনো অপশন নাই। তো আমি মনে করবো যে আপনারা চেষ্টা করবেন এটার ক্ষেত্রে ডিটাকে চেক করার জন্য। এবং আরেকটা ব্যাপার সেটা হচ্ছে একটা ভ্যালু চেক করার ক্ষেত্রে অ্যাটলিস্ট 3টা নাম্বার দিয়ে চেক করবে, কারণ 2টা নাম্বার দিয়ে দেখা যায় যে ঠিক আছে আমার 2টা দিয়ে চেক করলাম, এটার জন্য এ আসছে ওটার জন্য এ আসছে, বাট থার্ডটা যখন আমি চেক করছি তখন দেখি যে বি। তার মানে আপনি 2টা দিয়ে যদি আনসারটা দিতে যান তাহলে আপনার আনসারটা হচ্ছে এ, আপনি এ আনসার দিলেন কিন্তু আপনার আনসারটা তো রং, কারণ আপনি আরেকটাতে যান নাই। সো অ্যাটলিস্ট 3টা দিয়ে চেষ্টা করবেন এই মানে যেখানে এই টাইপের কোশ্চেন আসবে সেগুলা সলভ করার জন্য। আরেকটা ব্যাপার হচ্ছে অনেকগুলো ম্যাথে বিশেষ করে ইনইকুয়ালিটিতে থাকে, সেটা হচ্ছে অনেক সময় কিছুই বলা থাকে না যে আপনার ভ্যারিয়েবলের ভ্যালুটা আপনার ইন্টিজার হবে নাকি ফ্র্যাকশন হবে নাকি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে। তো এই ক্ষেত্রে আমরা যেটা করি, আমাদের আসলে একটা টেন্ডেন্সি রয়ে গেছে, সেটা হচ্ছে যে আমরা ম্যাক্সিমাম টাইমে পজিটিভ দিয়ে করার চেষ্টা করি, আরেকটা হচ্ছে ইন্টিজার দিয়ে করার চেষ্টা করি। আমরা কখনোই চিন্তা করি না যে ফ্র্যাকশনও এই ক্ষেত্রে ফ্র্যাকশন দিয়ে আমরা ক্যালকুলেশন করে একটা আনসার আসা সম্ভব, অবশ্যই সম্ভব। তো যে কারণে আমাদের ভুলটা হয়ে যায়। আমি বলবো যে একটা ভ্যালু নিয়ে আপনি যখন কাজ করবেন তখন অবশ্যই প্রবাবল যতগুলো আছে আপনি সেগুলো নিয়ে চিন্তা করবেন, তাহলে ভুল হওয়ার স্কোপটা অনেকটাই কমে যাবে। ফাংশন নিয়ে এর আগে বলছে, আমি এটা বলতেছি না। যাই হোক, আমার প্রেজেন্টেশন আসলে এই পর্যন্তই ছিল। আমাদের এরপরে আরেকজন ভালো একজন স্পিকার আছেন যিনি আপনাদেরকে আরো ভালো কিছু বলতে পারবেন এবং আরো অনেক শর্টকাট হয়তো বা উনি বলবেন এবং নিজের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবেন। যাই হোক, সর্বশেষ কথা হচ্ছে যে আমি আসলে শুরুতেই বলছিলাম ভালো স্পিকার না, আমার কথা হয়তো বা আপনাদের অনেকের ভালোও লাগে নাই, বাট যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা আসলে সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা যে উদ্দেশ্যে যে এটা দিয়েছি সেটা আল্লাহ তাআলা সফল করার তৌফিক দেয়, এবং আমিও আপনাদের জন্য দোয়া করি যেন আপনারাও ভবিষ্যতে জিএডি দেন এবং সবাই 170 পান। আল্লাহ হাফেজ।